তিন ধুরন্ধর ঠগের মনে হয়েছিল যে মোল্লা নাসিরুদ্দিনকে লুট করা বা হাপের খেলা। তারা তার আনাজ ছিনিয়ে নিল, টাকার থলি চুরি করল আর নিজেদের জয়ের আনন্দ উদযাপন করতে লাগল। কিন্তু তাদের বিন্দুমাত্র আন্দাজও ছিল না যে যাকে তারা একজন সাধারণ বৃদ্ধ মনে করছে সে আসলে তাদের জন্য মৃত্যুর জাল বুনছে। একটি নকল গুপ্তধন, সুলতানের হারিয়ে যাওয়া রাজকীয় মোহর এবং এমন একটি সিন্দুক যা একটি বিশেষ আওয়াজেই খোলে। কি হবে যখন লোভে অন্ধ ঠগেরা ছদ্মবেশী সুলতানের উপরই হামলা করে বসবে? আর গুপ্তধনের ভেতরে চলতে থাকা আগুনের পরীক্ষায় কার হাত পুড়ে ছাই হবে? মোল্লার চতুরতা আর ঠগদের বিপদের এই কাহিনী আপনার নিঃশ্বাস থামিয়ে দেবে। এটি শুধু একটি গল্প নয়, বুদ্ধির এমন এক খেলা যার শেষটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। বন্ধুরা, সূর্য নিজের পুরো তেজ নিয়ে আকাশের মাঝখানে জ্বলছিল এবং তার রশ্মি শহরের ধুলোমাখা রাস্তাগুলোকে আরও তপ্ত করে তুলছিল। বাজারে মানুষের শোরগোল নিজের চরম সীমায় ছিল। প্রত্যেকেই নিজের ঘোরে মগ্ন ছিল। কেউ জিনিসপত্র বিক্রি করছিল, তো কেউ দরাদরি করতে ব্যস্ত ছিল। এই ভিড়ের মধ্যেই একজন ব্যক্তি এমনও ছিল যে এই সব কিছু থেকে উদাসীন হয়ে নিজের জগতেই মস্ত চালে চলে যাচ্ছিল। ইনি আর কেউ নন, স্বয়ং মোল্লা নাসিরুদ্দিন ছিলেন। তাদের পোশাক ছিল সাধারণ এবং কিছুটা পুরনো। মাথায় ছিল একটি ঢিলেঢালা পাগড়ি এবং কাঁধে একটি ভারী বস্তা চাপানো ছিল যা তিনি বারবার সামলাতে সামলাতে এগোচ্ছিলেন। ঘামের ফোঁটা তার কপাল থেকে গাল বেয়ে নেমে আসছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার দুনিয়ার কোনো কিছুর পরোয়া নেই। তিনি নিজের বাড়ির জন্য সারা বছরের আনাজ আর কিছু জরুরি জিনিসপত্র কিনে ফিরছিলেন এবং মনে মনে নিজের স্ত্রীর বানানো বিকেলের চায়ের স্বাদ মনে করছিলেন। কিন্তু নাসিরুদ্দিনের এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই ভিড়ে শুধু দোকানদার আর খরিদ্দারই ছিল না, বরং এমন কিছু চোখও ছিল যারা বড় সূক্ষ্মভাবে তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। শহরের তিন সবচেয়ে কুখ্যাত এবং ধুরন্ধর ঠগ, জগন, ভুরা আর কালিয়া, আজ সেই বাজারেই শিকারের সন্ধানে ছিল। জগন, যে ওই তিনজনের সর্দার ছিল, একটি পুরনো দোকানের আড়ালে দাঁড়িয়ে নিজের গোফে তা দিচ্ছিল। তার নজর ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ, আর সে মানুষদের নয় বরং তাদের পকেট আর জিনিসের দাম মাপত। তার পাশে দাঁড়িয়ে থাকা ভুরা, যার শরীর তো পাহাড়ের মতো ছিল কিন্তু বুদ্ধি বাচ্চাদের মতো, সে জগনের ইশারার অপেক্ষায় ছিল। আর তৃতীয়জন কালিয়া, যে উচ্চতায় ছোট আর রোগাপাতলা ছিল, কিন্তু যার আঙুল এতই তেজ ছিল যে সে বাতাস থেকেও ধোঁয়া চুরি করে নিতে পারত। জগন নাসিরুদ্দিনকে দেখামাত্রই একটি কুটিল হাসি নিজের মুখে ফুটিয়ে তুলল। সে ভুরা আর কালিয়াকে কনুই দিয়ে গুঁতো মারল আর নাসিরুদ্দিনের দিকে ইশারা করল, দেখো ওখানে, ওই যে বৃদ্ধ লোকটা যাচ্ছে, কাঁধে আনাজের বস্তা আর কোমরে ঝুলতে থাকা ওই ফোলা টাকার থলি, মনে হচ্ছে আজকের দিনটা আমাদের নামেই হতে চলেছে। জগনের গলার স্বরে একজন শিকারকে দেখার পর আসা সেই উজ্জ্বলতা ছিল। কালিয়া নিজের ছোট ছোট চোখ দুটো কুঁচকে বলল, কিন্তু সর্দার, ওকে তো কোনো গরিবই মনে হয়। ওর পোশাক দেখে তো মনে হয় না যে ওর কাছে বিশেষ কিছু থাকবে। জগন কালিয়ার মাথায় হালকা একটা চাপড় মারল আর হাসল, আরে মূর্খ, আসল দৌলত প্রায়ই ছেঁড়া পোশাকের মধ্যেই লুকিয়ে থাকে। আর যদি দৌলত নাও থাকে, তবে ওই আনাজের বস্তাটা তো আছেই, অন্তত এক সপ্তাহের খাবারের ব্যবস্থা তো হয়েই যাবে। আর ওই থলি যা দেখ, ওটা খালি নয়, ওতে অবশ্যই রুপোল কয়েন ঝনঝন করছে। তিন ঠগ নাসিরুদ্দিনের পিছু নেওয়া শুরু করল। তারা ভিড়ের সুযোগ নিয়ে কখনো কোনো ঠেলার পেছনে লুকাত, তো কখনো কোনো খরিদ্দারের আড়ালে নিজেদের চাল চলত। নাসিরুদ্দিন নিজের ঘোরে চলে যাচ্ছিলেন। তাদের এই ব্যাপারে বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তিনটি ছায়া মৃত্যুর মতো তার পেছনে লেগে আছে। বাজার শেষ হল এবং শহরের বাইরে যাওয়ার কাঁচা রাস্তা শুরু হয়ে গেল। এখানে ভিড় কম ছিল আর নিস্তব্ধতা বেশি। এখানেই জগন নিজের খেলা শুরু করার সিদ্ধান্ত নিল। সে তার সঙ্গীদের ইশারায় বুঝিয়ে দিল এবং নিজে দ্রুত হেঁটে নাসিরুদ্দিনের আগে চলে গেল। আর একটি পুরনো বটগাছের কাছে গিয়ে জোরে জোরে কান্নার নাটক করতে লাগল। যেমনই নাসিরুদ্দিন সেই গাছের কাছে পৌঁছালেন, তিনি কারো কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি দাঁড়িয়ে এদিক ওদিক তাকালেন এবং দেখলেন যে একজন লোক মাটিতে বসে ধুলোর মধ্যে কিছু খুঁজছে আর হাপুস নয়নে কাঁদছে। নাসিরুদ্দিনের মন গলে গেল। তিনি স্বভাবতই সাহায্যকারী মানুষ ছিলেন। তিনি নিজের ভারী বস্তা মাটিতে রাখলেন আর জগনের কাছে গেলেন। আরে ভাই, কি হয়েছে? তুমি এভাবে কেন কাঁদছ? কোনো বিপদ কি এসেছে? নাসিরুদ্দিন খুব স্নেহের সাথে জিজ্ঞেস করলেন। জগন নিজের চোখের জল মোছার নাটক করল আর ধরা গলায় বলল,
আরে বাবা, আমি লুট হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। আমার বংশ পরম্পরায় পাওয়া আংটি, যা আমার প্রপিতামহের স্মৃতি ছিল এবং যার দাম ১০০ সোনার মহরের সমান, সেটা এইমাত্র এখানেই কোথাও পড়ে গেছে। আমি সব জায়গা খুঁজে দেখলাম, কিন্তু সেটা পাচ্ছি না। যদি ওটা না পাওয়া যায়, তবে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমি কি করি বাবা? নাসিরুদ্দিন সান্ত্বনা দিয়ে তার কাঁধে হাত রাখলেন। ভয় পেও না বাবা, যদি ওটা এখানেই পড়ে থাকে তবে অবশ্যই পাওয়া যাবে। চলো, আমিও তোমাকে সাহায্য করছি। আমরা দুজন মিলে খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাব। নাসিরুদ্দিন মানবতার খাতিরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এবং ঝুঁকে ধুলোর মধ্যে আংটি খুঁজতে লাগলেন। তার নজর ছিল মাটির দিকে, আর মন পুরোপুরি সেই কাল্পনিক আংটি খোঁজার কাজে লেগেছিল। এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য জগন অপেক্ষা করছিল। নাসিরুদ্দিনের নজর সরতেই পেছন থেকে ভুরা আর কালিয়া পা টিপে টিপে এলো। কালিয়ার আঙুল বিদ্যুতের গতি দেখাল। সে নাসিরুদ্দিনের কোমর থেকে ঝুলতে থাকা টাকার থলি এতটাই নিপুণভাবে কাটল যে নাসিরুদ্দিন টেরও পর্যন্ত পেলেন না। আর ঠিক সেই সময় ভুরা নিজের শক্তির ব্যবহার করে নাসিরুদ্দিনের আনাজ ভর্তি ভারী বস্তাটি ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, আর তার জায়গায় হুবহু একই রকম দেখতে আরেকটি বস্তা রেখে দিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে সেই দ্বিতীয় বস্তায় আনাজ ছিল না, বরং রাস্তার ধুলো, কঙ্কর আর শুকনো ভুসি ভরা ছিল। এই সব কিছু এত দ্রুত হল যে চোখের পলক ফেলার সময়ও পাওয়া গেল না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন আংটি পাওয়া গেল না, তখন নাসিরুদ্দিন উঠে দাঁড়ালেন এবং নিজের কোমর সোজা করে বললেন, বাবা, মনে হচ্ছে আংটি এখানে পড়েনি। হয়তো তুমি জায়গা ভুল করছো, অথবা কেউ ওটা আগেই নিয়ে গেছে। জগন এখন কান্না থামিয়ে দিয়েছিল, কারণ তার কাজ তো হয়ে গিয়েছিল। সে নকল উদাসীনতা দেখিয়ে বলল, হয়তো আপনি ঠিকই বলছেন বাবা, আপনি আমাকে সাহায্য করেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লেখাবো। আপনি যান, নিজের কাজ করুন। নাসিরুদ্দিন মাথা নাড়ালেন এবং নিজের বস্তা তোলার জন্য নিচু হলেন। যেমনই তিনি বস্তা তুললেন, তার কপালে একটি হালকা ভাঁজ ফুটে উঠল। এক মুহূর্তের জন্য তিনি থমকে গেলেন। বস্তার ওজন আর স্পর্শ কিছুটা বদলে যাওয়া মনে হচ্ছিল। আনাজের দানা একে অপরের সাথে ঘষা খেলে এক আলাদা ধরনের অনুভূতি হয়, কিন্তু এই বস্তায় সেই ব্যাপারটা ছিল না। ওটা এক অদ্ভুত প্রাণহীন ভারী ভাব নিয়েছিল। নাসিরুদ্দিনের অভিজ্ঞ আঙুলগুলো সাথে সাথে বুঝে গেল যে দাল মেকুচ কালা হ্যাঁ। তিনি নিজের কোমরে হাত বুলিয়ে দেখলেন যে তার টাকার থলিটিও উধাও। একজন সাধারণ মানুষ হলে হয়তো সেখানেই চিৎকার করত বা কাঁদতে শুরু করত, কিন্তু নাসিরুদ্দিন সাধারণ ছিলেন না। তিনি বুঝে গেলেন যে তিনি সেই কাঁদতে থাকা লোকটা আর তার সঙ্গীদের চালের শিকার হয়েছেন। তিনি আর চোখে দেখলেন যে ঝোপের পেছনে কিছু নড়াচড়া হচ্ছে, এবং সেই কাঁদুনে লোকটা এখন সেখান থেকে সটকে পড়ার ফিকিরে আছে। নাসিরুদ্দিনের মুখে এক মুহূর্তের জন্য রাগ এলো, কিন্তু পরের মুহূর্তেই সেই রাগ এক রহস্যময় হাসিতে বদলে গেল। তার মনে পড়ল যে শহরের বাজারে আজ সকালেই তিনি একটি রাজকীয় ঘোষণা শুনেছিলেন যে সুলতানের কিছু বিশেষ গোয়েন্দা বিদ্রোহীদের সন্ধানে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এবং শহরের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই কথাটি তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। নাসিরুদ্দিন ঠিক করলেন যে তিনি এখন শোরগোল করবেন না। শিকারকে এটা ভাবতে দেওয়া উচিত যে শিকারী জিতে গেছে। তিনি সেই নকল বস্তাটিকে কাঁধে এমনভাবে চাপালেন যেন তিনি কিছুই জানেন না, এবং ভারী কদমে নিজের পথে এগিয়ে গেলেন। তার যাওয়ার পরপরই ৩ ঠগ ঝোপের আড়াল থেকে আর গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এবং একে অপরের হাতে তালি দিয়ে হাসতে লাগল। কালিয়া নাসিরুদ্দিনের টাকার থলি বাতাসে ওড়াল আর বলল, দেখলে সর্দার, কত সহজ ছিল। ওই বুড়োটা তো একদম বোকা। ও টের পর্যন্ত পেল না যে আমরা ওর সারা বছরের কামাই আর আনাজ সব সাফ করে দিয়েছি। জগন নিজের গোঁফে আবার তা দিল আর অহংকারের সাথে বলল, বলেছিলাম না, বুদ্ধির খেলা। এখন চলো, এই আনাজ বিক্রি করব আর এই থলির টাকা দিয়ে আজ রাতে ফুর্তি করব। ৩ ঠগ নিজেদের জয়ের খুশিতে এতটাই অন্ধ ছিল যে তারা এটাও ভাবল না যে নাসিরুদ্দিনের মতো বুদ্ধিমান দেখতে একজন মানুষ এত সহজে কিভাবে বোকা হতে পারে। তারা শহরের পুরনো ধ্বংসস্তূপের দিকে চলে গেল, যেখানে তারা প্রায়ই নিজেদের চুরির মাল লুকিয়ে রাখত আর ভাগাভাগি করত। ওদিকে নাসিরুদ্দিন কিছুটা দূরে গিয়ে একটি মোড়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি বস্তাটি মাটিতে আছাড় দিলেন এবং সেটি খুলে দেখলেন। তাতে সত্যিই ধুলো আর পাথর ভরা ছিল। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন। এবার খেলা ঘোরানোর পালা ছিল। নাসিরুদ্দিন জানতেন যে লোভ অতি মন্দ, এবং এই লোভই ওই ঠগদের তার জালে ফাঁসাবে।
তিনি নিজের পকেট থেকে একটি পুরনো পিতলের মুদ্রা বের করলেন, যা দেখতে সোনার মতো চকচক করছিল, কিন্তু আসলে তার কোনো বিশেষ মূল্য ছিল না। তিনি নিজের পরিকল্পনা তৈরি করলেন। নাসিরুদ্দিন নিজের চালচলন বদলে নিলেন। এখন তিনি একজন অসহায় লুট হওয়া বৃদ্ধ নন, বরং একজন ঘাবড়ে যাওয়া এবং রহস্যময় ব্যক্তির মতো দেখানোর অভিনয় করতে লাগলেন। তিনি নিজের পোশাক জেনে শুনে আরও কিছুটা অগোছালো করে নিলেন এবং মুখে ঘাম আর ঘাবড়ে যাওয়ার ভাব নিয়ে এলেন। তিনি সেই দিকেই ফিরে গেলেন যেদিকে তিনি অনুমান করতে পারছিলেন যে ঠগেরা গেছে। নাসিরুদ্দিন শহরের অলিগলি জানতেন। তিনি জানতেন যে চোর ছ্যাঁচোরেরা প্রায়ই শহরের পশ্চিমের নির্জন এলাকায় অবস্থিত পুরনো কেল্লার ধ্বংসস্তূপে লুকায়। ধ্বংসস্তূপের কাছে পৌঁছে তিনি দেখলেন যে ৩ ঠগ একটি ভাঙা দেয়ালের পাশে বসে আছে আর তার আনাজের বস্তা খুলে দেখছে এবং থলির মুদ্রাগুলো গুনছে। নাসিরুদ্দিন গভীর শ্বাস নিলেন এবং নিজের মুখে প্রচণ্ড ভয় আর তাড়াহুড়োর মুখোশ পরে নিলেন। তিনি দৌড়াতে দৌড়াতে আর হাঁপাতে হাঁপাতে তাদের দিকে ধেয়ে গেলেন, যেন কোনো বড় বিপদ তার পেছনে আছে। ঠগেরা যখন দেখল নাসিরুদ্দিন ফিরে আসছে, তখন তারা সতর্ক হয়ে গেল। ভুরা নিজের লাঠি তুলে নিল আর জগন উঠে দাঁড়াল। তাদের মনে হলো যে বুড়ো তার জিনিসপত্র ফেরত চাইতে এসেছে আর তারা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। কিন্তু নাসিরুদ্দিনের মুখ থেকে যে শব্দগুলো বেরোল তা তাদের অবাক করে দিল। নাসিরুদ্দিন তাদের কাছে পৌঁছে হাঁটুতে হাত রেখে জোরে জোরে শ্বাস নিলেন এবং তারপর এদিক ওদিক টাকিয়ে নিচু গলায় বললেন, তোমরা তোমরা এখনও এখানেই আছো? খোদার শুক্রিয়া যে তোমাদের পাওয়া গেল। আমি তো ভয় পেয়েছিলাম যে তোমরা চলে গেছ। জগন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি মানে? এ বুড়ো, তুই এখানে কেন ফিরে এসেছিস? মার খাওয়ার ইচ্ছে আছে নাকি? নাসিরুদ্দিন নিজে আঙুল ঠোঁটে রাখলেন এবং আওয়াজ করে বললেন, ধীরে বলো ভাই, ধীরে বলো। তোমরা কি খবর পাওনি এইমাত্র শহরে কি হয়েছে? আমি তো নিজের প্রাণ বাঁচাতে পালাচ্ছি আর আমার তোমাদের সাহায্যের খুব দরকার। তোমাদের দেখে মনে হয় ভালো মানুষ, তাই তো ভাবলাম এই বিপদের সময় তোমরাই আমাকে সাহায্য করতে পারো। ৩ ঠগ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কালিয়া জিজ্ঞেস করল, কেমন বিপদ, আর তুমি আমাদের থেকে কি সাহায্য চাও? নাসিরুদ্দিন নিজের কণ্ঠস্বর আরও রহস্যময় আর ভয়ঙ্কর করে তুললেন। তিনি নিজের পকেট থেকে সেই চকচকে পিতলের মুদ্রা বের করলেন আর ওটা এমনভাবে দেখালেন যেন ওটা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। দেখো, একে চেনো? এটা সুলতানের রাজকীয় মোহর দেওয়া মুদ্রা। কিন্তু এটা কোনো সাধারণ মুদ্রা নয়। আসলে কথা হলো, আমি সুলতানের একজন গোপন কোষাধ্যক্ষ। আজ সকালেই আমি খবর পেয়েছি যে বিদ্রোহীরা রাজকোষ লুট করার পরিকল্পনা করেছে। সুলতান আমাকে রাতারাতি রাজকীয় গুপ্তধনের একটি বড় অংশ শহর থেকে বের করে নিরাপদ জায়গায় লুকানোর আদেশ দিয়েছেন। ঠগদের চোখ ছানা বড়া হয়ে গেল। রাজকীয় গুপ্তধন! জগনের মাথায় লোভের ঘোড়া দৌড়াতে লাগল। সে নিজের গলা নরম করে জিজ্ঞেস করল, তাহলে? নাসিরুদ্দিন আরও একটি মিথ্যের জাল বুনলেন। তিনি বললেন, আমি সেই গুপ্তধন নিয়ে বেরোচ্ছিলাম, ঠিক তখনই জানতে পারলাম যে সুলতানের উজির বিশ্বাসঘাতকতা করেছে, আর সে এখন সেই গুপ্তধন খুঁজছে। আমার কাছে সোনার মোহর ভর্তি আরও একটি বড় বস্তা আছে, যা আমি এইমাত্র ওই পাহাড়ের পেছনে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছি, কারণ আমি ওটা একা বইতে পারছিলাম না, আর আমার ভয়ে উজিরের সিপাহীরা যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। যদি তারা আমাকে ওই বস্তার সাথে দেখে ফেলে, তবে আমার গর্দান কেটে দেবে। নাসিরুদ্দিন নাটক করে চোখে জল নিয়ে এলেন। আমি এক বৃদ্ধ মানুষ, আমার ধন সম্পদের কোনো মোহ নেই। আমি শুধু নিজের প্রাণ বাঁচাতে চাই, কিন্তু আমি এটাও চাই না যে সেই গুপ্তধন বিশ্বাসঘাতক উজিরের হাতে পড়ুক। তাই আমি ভাবলাম, তোমরা ৩ সাহসী জোয়ান যদি আমাকে সাহায্য করো এবং সেই গুপ্তধনকে এমন কোথাও পুঁতে দাও যেখানে কেউ খুঁজে না পায়, তবে আমি তোমাদের পুরস্কার হিসেবে সেই গুপ্তধনের অর্ধেকটা দিয়ে দেব। আর বাকি অর্ধেক যখন পরিস্থিতি শান্ত হবে তখন সুলতানকে ফেরত দিয়ে দেব। ঠগদের নিজের কানের ওপর বিশ্বাস হচ্ছিল না। আনাজের বস্তা আর ছোট টাকার থলি সেই গুপ্তধনের সামনে ধুলোর সমান। অর্ধেক গুপ্তধন! ভুরার মুখ দিয়ে লালা ঝরতে লাগল। জগন নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু তার লোভ তার বিবেকের ওপর চড়াও হয়ে গিয়েছিল। সে সন্দেহের একটু চেষ্টা করল, কিন্তু তুমি আমাদের ওপর ভরসা কেন করছ? আমরা তো অচেনা। নাসিরুদ্দিন খুব মাসুমভাবে বললেন, বাবা, এই সময় যখন জানের ওপর বিপদ আসে তখন অচেনাদেরই ফেরেশতা মনে হয়। আর তাছাড়া আমি তোমাকে সেই সময় কাঁদতে দেখেছিলাম যখন তোমার আংটি হারিয়ে গিয়েছিল। একজন মানুষ যে নিজের বংশের স্মৃতির জন্য এত কাঁদতে পারে, তার মন তো অবশ্যই পরিষ্কার হবে। আমার বিশ্বাস তোমরা বেইমানি করবে না। জগনের বুক গর্বে ফুলে গেল। তার মনে হলো তার অ্যাক্টিং এই বুড়োকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে। সে তার সাথীদের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল,
চলো এই বুড়োর সাথে যাই, গুপ্তধন হাতিয়ে নেব আর তারপর এই বুড়োকেও সেখানেই খতম করে দেব, সব মাল আমাদের হবে। জগন বলল, ঠিক আছে বাবা, আমরা আপনাকে সাহায্য করব। মনুষ্যত্ব বলেও তো একটা জিনিস আছে। বলুন, কোথায় সেই গুপ্তধন আর ওটা কোথায় লুকাতে হবে? নাসিরউদ্দিন স্বস্তির শ্বাস নিলেন এবং বললেন, চলো আমার সাথে, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আমাদের শহর থেকে দূরে ওই কালো পাহাড়ের পেছনে যেতে হবে। ওখানকার মাটি শক্ত, কিন্তু ওখানেই গুপ্তধন নিরাপদ থাকবে। আমার কাছে সরঞ্জাম নেই। তোমাদের কাছে মাটি খোঁড়ার মতো কিছু আছে কি? কালো পাহাড়ের নাম শুনে ঠগেরা একটু ইতস্তত করল, কারণ জায়গাটা খুব নির্জন আর ডাকাত স্টোরি ছিল। কিন্তু সোনার মোহরের লোভে সব ভয় উবে গেল। আর তাকে আলোকিত করল। পালাবে কোথায়? পুরো শহর ছেকে ফেলব। কিন্তু আগে দেখো, সেই তাম্রপত্রটা এখানেই কোথাও ফেলে যায়নি তো। তারা ঘরের কোনায় কোনায় তল্লাশি চালালো, বাসনপত্র ছুঁড়ে ফেলল, বিছানা উল্টে দিল, মেঝে ঠুকে ঠুকে দেখল, কিন্তু তারা তাম্রপত্রটি পেল না। তখনই কালিয়ার নজর দেওয়ালে ঝোলানো একটা পুরনো ক্যালেন্ডারের ওপর পড়ল, যার ওপর নসরুদ্দিন কিছু হিসেব নিকেশ লিখে রেখেছিল। কিন্তু অশিক্ষিত কালিয়ার মনে হল এটা কোনো সূত্র। সর্দার, এই দেখুন, কালিয়া চিৎকার করে বলল। জগন কাছে গিয়ে দেখল সেখানে কয়লা দিয়ে কিছু লেখা ছিল। নসরুদ্দিন লিখেছিল, কোতোয়ালকে 5 দিন পর সবজির টাকা দিতে হবে, বাগানের হিসেব। আসলে এটা ছিল নসরুদ্দিনের ধারের হিসেব, কিন্তু সেই সময় ঠগদের মাথায় শুধু গুপ্তধন আর তাম্রপত্র ঘুরছিল। কোতোয়াল, বাগান। জগন শব্দগুলো ধীরে ধীরে পড়ল, বা পড়ার নাটক করল, কারণ সে নিজেও খুব একটা শিক্ষিত ছিল না। তার চোখে এক বিশেষ চমক এসে গেল। বুঝলে মূর্খরা, ওই বুড়ো চালাক ঠিকই, কিন্তু আমরা তার চেয়েও বেশি চালাক। সে ওই তাম্রপত্র নিজের ঘরে রাখেনি, কারণ তার ভয় ছিল যে আমরা এখানে আসব। সে ওটাকে সবচেয়ে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছে, কোতোয়ালের বাগানে। কোতোয়ালের নাম শুনে ভুরা কেঁপে উঠল। সর্দার, ও তো শেরখা, যদি ধরা পড়ি তবে পিঠের ছাল তুলে নেবে। জগন ভুরার মাথায় একটা থাপ্পড় মারল। ভীতু, এটাই তো সবচেয়ে বড় চাল। কোনো চোর কোতোয়ালের বাড়িতে চুরি করার কথা ভাববে না, সেজন্যই ওটা সবচেয়ে নিরাপদ জায়গা। আর নসরুদ্দিন নিজেই এখানে লিখেছে বাগানের হিসেব, তার মানে তাম্রপত্র ওখানেই আছে। ভাবো একবার, সেই ভবিষ্যৎবাণী করার পত্রটা পেয়ে গেলে কোতোয়াল কেন, সুলতানও আমাদের কিচ্ছু করতে পারবে না। ভুরা আর কালিয়া সর্দারের আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ দেখার লোভে আবারও পড়ে গেল। তারা নসরুদ্দিনের ঘর থেকে বেঁচে যাওয়া কিছু খাবার দাবার তুলে নিল এবং খিদে মেটাতে মেটাতে কোতোয়ালের বাংলোর দিকে রওনা দিল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল। নিস্তব্ধতা এতটাই ছিল যে নিজের পায়ের আওয়াজই ভীতিকর লাগছিল। কোতোয়ালের বাংলো শহরের অন্য প্রান্তে ছিল। সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের অনেকটা সময় লেগে গেল। যখন তারা পৌঁছল, দেখল প্রধান ফটকের পাহারাদাররা খুব সতর্ক। সামনে দিয়ে যাওয়া যাবে না, জগন ফিসফিস করে বলল। পেছনের দিকে চলো, দেওয়াল টপকে বাগানে ঢুকব। তারা পা টিপে টিপে পেছনের দিকে গেল। দেওয়াল উঁচু ছিল, কিন্তু তাদের কাছে একটা দড়ি ছিল যা তারা পথে এক নির্মাণ স্থল থেকে চুরি করেছিল। কালিয়া দড়ির ফাঁস বানালো এবং দেওয়ালের উপর ছুড়ল। ফাঁসটি একটা পাথরে আটকে গেল। কালিয়া সবার আগে উঠল, তারপর সে জগন আর ভুরাকে টেনে তুলল। তিনজনে ধপাস করে বাগানের নরম মাটিতে লাফিয়ে পড়ল। আস্তে বেকুবেরা, জগন দাঁত কিরমির করে বলল। বাগানটা অনেক বড় ছিল এবং নানা রকম গাছপালায় ভরা ছিল। জ্যোৎস্না রাতে ফুলের সুগাস মাদকতা ছড়াচ্ছিল, কিন্তু ঠগদের ধ্যান সুগাসে নয়, মাটির দিকে ছিল। এখন কোথায় খুঁজব? ভুরা জিজ্ঞেস করল। জগন চারদিকে নজর বুলাল। নসরুদ্দিন বলেছিল যে গুপ্তধন বা দামি জিনিস সবসময় কোনো নিশানার কাছে থাকে। এমন কোনো গাছ বা ঝোপ যা আলাদা দেখায়? তখনই কালিয়ার নজর সেই ঝোপটার উপর পড়ল, যার পাশে নসরুদ্দিন তামার টুকরোটা সরিয়ে দিয়েছিল। নসরুদ্দিন জানত করে ওখানকার মাটি একটু ওলটপালট করে দিয়েছিল আর পাশে একটা সাদা কাপড় বেঁধে দিয়েছিল। ওই দেখো, কালিয়া ইশারা করল। সেখানের মাটি খোঁড়া বলে মনে হচ্ছে। তিনজনে সেই ঝোপের দিকে ছুটল। তারা হাত দিয়েই মাটি সরাতে শুরু করল। কিছুক্ষণ পরেই তাদের আঙুল কোনো শক্ত ধাতুর সঙ্গে ধাক্কা খেল। পেয়ে গেছি, জগন অবদমিত স্বরে চিৎকার করে উঠল। সে তাড়াতাড়ি মাটি সরিয়ে সেই মরচে ধরা নোংরা তামার টুকরোটা বের করল। অন্ধকারে সেটির ওপরের রেখাগুলো কোনো রহস্যময় লিপির মতো লাগছিল। এটাই সেই তাম্রপত্র। জগন সেটাকে চুম্বন করল। এখন পৃথিবী আমাদের হাতের মুঠোয়। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ টিকল না। যেমনই তারা ওই টুকরোটা বাইরে বের করল, পাশের একটা শুকনো ডাল ভুরার পায়ের নিচে পড়ে চট করে ভেঙে গেল। রাতের নিস্তব্ধতায় সেই শব্দ কোনো বিস্ফোরণের মতো শোনাল। ঠিক পরের মুহূর্তেই দেওয়ালের ওপাশ থেকে আওয়াজ এলো, কে ওখানে? ধরো ওদের।
এরা ছিল নাসরুদ্দিনের মাধ্যমে সতর্ক করা পাহারাদার। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে বাগানের দিকে এলো। মশালের আলোয় বাগান ঝলমল করে উঠল। ভাগো! জগন চিৎকার করে উঠল। ৩ জন ঢক দেওয়ালের দিকে দৌড়ালো, কিন্তু হুড়োহুড়িতে তারা রাস্তা ভুলে গিয়ে সরাসরি কোতোয়ালের শয়নকক্ষের জানালার নিচে পৌঁছে গেল। ঠগরা শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসস্তূপে গিয়ে থামল। এই জায়গাটি শহরের সীমান্তে ছিল এবং এখানে কেউ আসত না। তারা খুব জোরে হাঁপাচ্ছিল, তাদের জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল এবং শরীরে আঁচড় লেগেছিল। কিন্তু জগনের মুখে এক বিজয়ের হাসি ছিল। সে কাপা হাতে সেই তামার টুকরোটা বের করল এবং একটা ছোট মোমবাতি জ্বালালো, যা তাদের পকেটে বেঁচেছিল। দেখো এটাকে, জগন ফিস ফিস করে বলল, এটার জন্যই আমরা নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলেছিলাম। এখন পড়ো এটা, কি লেখা আছে এতে। ৩ জনই নিরক্ষর ছিল অথবা খুব কম শিক্ষিত ছিল। তারা সেটির ওপর আঁকা এলোমেলো রেখা আর নসরুদ্দিনের তৈরি করা অদ্ভুত সব নিশানার দিকে তাকিয়ে রইল। এটা তো কোনো খুব পুরনো ভাষা, ভুরা বলল, হয়তো দেবতাদের ভাষা। আমার মনে হয় এটা কোনো মানচিত্র, কালিয়া আঙুল বোলাতে বোলাতে বলল। দেখুন, এই রেখাটা নদীর মতো দেখাচ্ছে, আর এই গোলটা, এটা হয়তো কোনো মন্দির। জগন ওটাকে খুব মনোযোগ দিয়ে দেখল। নসরুদ্দিন সেটার ওপর এক জায়গায় এমন একটা চিহ্ন বানিয়েছিল যা অনেকটা পুকুরের মতো দেখতে, আর তার পাশে একটা গাছ। তুমি ঠিকই বলছ, জগন গুরুত্বের সঙ্গে বলল, এটা ভবিষ্যৎ নয়, বরং তার চেয়েও বড় কোনো গুপ্তধনের মানচিত্র। এই তাম্রপত্র আমাদের সেই জায়গায় নিয়ে যাবে যেখানে শত বছরের পুরনো সোনা পোতা আছে। আর দেখো এই নিশানটা, এটা শহরের উত্তরে অবস্থিত সেই পুরনো কালা তালাব, কালো পুকুরের মতো লাগছে না? ভুড়া আর কালিয়াও মন দিয়ে দেখল। তাদের লোভ তাদের সেটাই দেখাচ্ছিল যা তারা দেখতে চাইছিল। হ্যাঁ সর্দার, একদম ওরকমই। আর তার পাশে সেই পুরনো অশ্বত্থ গাছটাও আছে। তাহলে ঠিক রইল, জগন সিদ্ধান্ত শোনাল। আমরা কাল সকালে হওয়া মাত্রই সেই পুকুরের দিকে যাব। নসরুদ্দিন ভেবেছিল সে আমাদের ফাঁসিয়ে দেবে, কিন্তু তার জিনিসই আমাদের কাজে লেগে গেল। এখন আমরা শুধু আমির হব না, আমরা রইস হব। তারা জানত না যে কালা তালাব শহরের সবচেয়ে বিপজ্জনক এলাকা ছিল, যেখানে দলদল ছিল এবং বুনো কুমিরের বাস ছিল। আর নসরুদ্দিন সেই নিশানাটা এমনিই বানিয়ে দিয়েছিলেন, কারণ ওনার হাত ফসকে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। ওদিকে কোতোয়াল শের খা এটাকে নিজের সম্মানের লড়াই বানিয়ে নিয়েছিলেন। তিনি তার সবচেয়ে দ্রুতগামী ঘোড়সওয়ারদের চারদিকে পাঠিয়ে দিয়েছিলেন। সকাল হতে হতে পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল যে ৩ জন বিপজ্জনক বিদেশি চোর কোতোয়ালের ঘর থেকে রাজ্যের সুরক্ষার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে। নসরুদ্দিন সকাল সকাল নিজের গাধার ওপর সওয়ার হয়ে বাজারে বেরোলেন। মানুষজন জটলা পাকিয়ে কথা বলছিল। শুনেছ তুমি, ৩ জন চোর এসেছে, তারা উঠতে পারে, একজন বলল। হ্যাঁ, আর তাদের কাছে এমন শক্তি আছে যে তারা দেওয়ালের ওপার পর্যন্ত দেখতে পায়, অন্যজন যোগ করল। নসরুদ্দিন মনে মনে হাসলেন। গুজব বাস্তবের চেয়েও দ্রুত দৌড়ায়। তিনি একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের চুমুক দিলেন। সেখানে একজন সরকারি সিপাহীও চা খাচ্ছিল। নসরুদ্দিন জেনে শুনে তাকে জিজ্ঞেস করলেন, সিপাহীজি, ব্যাপার কি, এত শোরগোল কেন? সিপাহী জানালো, মোল্লাজি, কি আর বলবো, ৩ জন শয়তান আছে। কোতোয়াল সাহেব বলছেন যে তারা কালা তালাবের দিকে পালিয়েছে। আমাদের গুপ্তচররা তাদের পায়ের ছাপ দেখেছে। আমরা এক বিশাল বাহিনী নিয়ে সেখানে যাচ্ছি। আজ তাদের বাঁচা অসম্ভব। নসরুদ্দিন চমকে গেলেন। তিনি তো শুধু আন্দাজে সেই তামার টুকরোটা বানিয়েছিলেন, কিন্তু সংযোগ দেখুন যে ঠগরা সেটার ভুল অর্থ বের করে সত্যি সত্যিই কালা তালাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর সিপাহীরাও তাদের সেখানেই ট্র্যাক করে ফেলেছে। একে বলে বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে, নসরুদ্দিন ভাবলেন। যদি সিপাহীরা ওদের ধরে ফেলে তবে ওরা বলে দেবে যে এই সব আমার পরিকল্পনা ছিল, আর যদি ওরা আমার নাম নিয়ে নেয় তবে কোতোয়াল আমাকেও ছাড়বে না। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ওখানে উপস্থিত থাকতে হবে, যাতে আমি গল্পটাকে নিজের মতো করে ঘুরিয়ে দিতে পারি। নসরুদ্দিন নিজের চা তাড়াতাড়ি শেষ করলেন এবং নিজের গাধাকে তাড়া দিলেন। তিনি একটি ছোট পথ দিয়ে কালা তালাবের দিকে রওনা হলেন, যাতে সিপাহীদের আগে বা তাদের সঙ্গেই সেখানে পৌঁছতে পারেন। ওদিকে কালা তালাবের কাছে জগন, ভুরা আর কালিয়া নিজেদের কপাল খুঁড়তে ব্যস্ত ছিল। পুকুরের পাড় কাদা দিয়ে ভরা ছিল এবং দুর্গন্ধময় ছিল। মশা ভনভন করছিল। সর্দার, এখানে তো শুধু কাদা, ভুরা নাকসিটকে বলল। চুপ কর আর খোঁত, জগন ধমক দিল। মানচিত্র মিথ্যে হতে পারে না, এটা প্রাচীন তাম্রপত্র। গুপ্তধন এখানেই কোথাও আছে, কাদার নিচে। তারা কোদাল দিয়ে কর্দমাক্ত জমি খুঁড়ছিল। হঠাৎ কালিয়ার কোদাল কোনো শক্ত জিনিসের গায়ে ধাক্কা খেল।
টক তিনজনের বুক ধরফড়ানি থেমে গেল। পেয়ে গেছি? জগন উৎসাহের সাথে জিজ্ঞেস করল। তারা তাড়াতাড়ি কাদা সরাল। সেখানে একটা পুরনো পচা গলে যাওয়া কাঠের সিন্দুক দেখা গেল। এই সিন্দুকটা হয়তো বছরখানেক আগে কোনো বন্যায় ভেসে এখানে এসে গিয়েছিল, কিন্তু ঠগদের মনে হল এটাই সেই গুপ্তধন। গুপ্তধন, গুপ্তধন! তারা খুশিতে চিৎকার করতে যাবে, ঠিক তখনই ঘোড়ার ঘুরের শব্দ প্রতিধ্বনিত হল। তারা ঘুরে দেখল ধুলোর ঝড় উড়িয়ে তাদের দিকে একদল সিপাহী আসছে। কোতোয়াল শেরখার সিপাহীরা এসে পৌঁছে গিয়েছিল। ঘিরে গেছি, কালিয়া চিৎকার করে উঠল। জগন সিন্দুকটাকে শক্ত করে ধরে ফেলল। এটা ছাড়ব না, এটা আমাদের পরিশ্রমের ফল। সিপাহীরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। আত্মসমর্পণ করো চোরেরা, আর সেই রাজকীয় নথি আমাদের ফেরত দাও। সিপাহীদের সর্দার তলোয়ার উঁচিয়ে হুঙ্কার দিল। নথি? কোন নথি? এটা তো গুপ্তধন! জগন চিৎকার করে বলল। মিথ্যে বলো না, আমাদের জানা আছে তোমাদের কাছে সেই তাম্রপত্র আছে, সিপাহী বলল। জগন নিজের পকেট থেকে সেই তামার টুকরোটা বের করল এবং হাওয়ায় দোলাল। তোমরা এটার কথা বলছ? এটা আমাদের, এটা আমরা দেব না। সিপাহীদের মনে হল এটাই সেই গোপন নথি। তারা এগিয়ে এলো। ঠগরা লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। তাদের কাছে অস্ত্র বলতে কিছু ছিল না, শুধু কোদাল আর সেই ভারী সিন্দুকটা ছিল। তখনই ঝোপের পেছন থেকে মোল্লা নাসরুদ্দিন বেরিয়ে এলেন। তিনি এক জোরদার আওয়াজ দিলেন, থামো! সবার নজর মোল্লার ওপর আটকে গেল। সিপাহীরাও থেমে গেল আর ঠগরাও অবাক হয়ে গেল। মোল্লা, তুমি এখানে কি করছো? জগন দাঁত কিরমির করে বলল, তুমি আমাদের ফাঁসিয়েছ। নাসরুদ্দিন সিপাহীদের সর্দারের দিকে তাকালেন এবং বললেন, সিপাহীজি সাবধান, এদের কাছে যে সিন্দুকটা আছে তাতে গুপ্তধন নেই, তাতে এক খুব বিপজ্জনক কালো জাদু আছে। যদি ওরা ওটা খুলে দেয় তবে পুরো শহর ছাই হয়ে যাবে। এটা শুনে সিপাহীদের পা থমকে গেল। সেজন্যই মানুষ জাদুদোনার ভাই খুব পেত। জগন সুযোগ দেখল। হ্যাঁ, ঠিকই বলছে এই বুড়ো। যদি কেউ এগিয়ে আসার চেষ্টা করো তবে আমি এই সিন্দুক খুলে দেব আর সবাইকে ভস্ম করে দেব। জগন নাসরুদ্দিনের মিথ্যের সুযোগ নেওয়ার চেষ্টা করল। এখন পরিস্থিতি বড় অদ্ভুত হয়ে গেল। সিপাহীরা ভরের চোটে এগোচ্ছে না, আর ঠগরা সিন্দুক নিয়ে তলদলের পাড়ে দাঁড়িয়ে আছে। নাসরুদ্দিন মাঝখানে দাঁড়িয়ে হাসছিলেন। কোতোয়াল শেরখা, যিনি এতক্ষণ পেছনে ছিলেন, ঘোড়া নিয়ে সামনে এলেন। মোল্লা, তুমি কি আজে বাজে বকছ? কালো জাদু? আমি এসো মানি না। সৈনিকরা, খেলো ওদের। কোতোয়ালের আদেশ পেতেই সৈনিকরা আবার এগিয়ে গেল। জগন দেখল যে এখন বাঁচার কোনো পথ নেই। সে রাগের মাথায় সেই সিন্দুকটি সিপাহীদের দিকে ছুঁড়ে মারল। সিন্দুকটা হাওয়ায় খুলে গেল এবং তা থেকে সোনার মুদ্রা নয়, বরং হাজার হাজার বিষাক্ত লাল পিঁপড়ে আর পচা জামা কাপড় বাইরে পড়ল। ওই সিন্দুকটা হয়তো কোনো পুরনো ভাঙারি ছিল, যাতে পিঁপড়েরা নিজেদের ঘর বানিয়ে নিয়েছিল। পিঁপড়ের বৃষ্টি সিপাহীদের উপর হল। তারা বাপরে বাঁচাও চিৎকার করতে করতে নিজেদের জামা কাপড় ঝাড়তে লাগল। ঘোড়ারা ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে লাগল। এক হুলস্থুল পড়ে গেল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জগন ভুরা আর কালিয়াকে ইশারা করল, ভাগো, পুকুরে ঝাঁপ দাও। তিনজন ঠগ সেই নোংরা কাদা ভর্তি পুকুরে ঝাঁপ দিল এবং সাঁতরে অন্য পারে বেরিয়ে গেল। সিপাহীরা পিঁপড়েদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিল, তাই তারা তাদের পিছু নিতে পারল না। ঠগরা বেঁচে তো গেল, কিন্তু তাদের গুপ্তধন, যা আসলে পিঁপড়েদের ঘর ছিল, এবং তাদের তাম্রপত্র, যা ওখানেই পড়ে গিয়েছিল, সব হাতছাড়া হল। তারা কাদায় মাখা, ভেজা আর খালি হাতে পুকুরের অন্য পারে পৌঁছাল। নসরুদ্দিন মাটি থেকে সেই তামার টুকরোটা উঠিয়ে নিলেন এবং ওটা কোতোয়ালকে দিতে দিতে বললেন, এই নিন কোতোয়াল সাহেব, আপনার রাজকীয় নথি। ভাগ্যিস শত্রু এটা নিয়ে যেতে পারেনি। কোতোয়াল ওটাকে উল্টে পাল্টে দেখলেন। এটা কি আবর্জনা? এর উপর তো কিছুই বোঝা যাচ্ছে না। নসরুদ্দিন গুরুত্বের সঙ্গে বললেন, এটাই তো এর বিশেষত্ব হুজুর। এটা কূট লিপি, অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজে আছে। এটা শুধু সুলতানের সবচেয়ে বুদ্ধিমান উজিররাই পড়তে পারেন। আপনি এটাকে বাঁচিয়ে খুব বড় কাজ করেছেন। কোতোয়াল নিজের প্রশংসা শুনে ফুলে উঠলেন। তিনি সেই বেকার টুকরোটিকে রেশমি কাপড়ে জড়ালেন এবং নসরুদ্দিনের পিঠ চাপড়ে দিলেন। সাবাস মোল্লা, তোমার জন্য আজ রাজ্যের এক বড় রহস্য মেচে গেল। ঠগরা দূরে ঝোপের মধ্যে লুকিয়ে এসব দেখছিল। তারা ঠান্ডায় কাঁপছিল আর রাগে জ্বলছিল। জগন মুষ্টিবদ্ধ করল। সে আবার আমাদের হারিয়ে দিল, আমাদের তাম্রপত্রও নিয়ে নিল, আর আমাদের কাদায় স্নান করিয়ে দিল। কিন্তু এখন এটা যুদ্ধ। এখন আমি ওকে ছাড়ব না। এখন আমার গুপ্তধন চাই না, এখন আমার মোল্লা নসরুদ্দিনের মাথা চাই। কালিয়া কাঁপতে কাঁপতে বলল, কিন্তু সর্দার, ও লোকটা সাধারণ নয়, ওর কাছে মাথা নয়, জাদু আছে। জাদুকে লোহা দিয়ে কাটা যায়। জগন নিজের কোমর থেকে একটি ছোট ছুরি বের করল, যা বেঁচে গিয়েছিল। শুনেছি শহরে কাল বহুরূপীর মেলা বসতে চলেছে। পুরো শহর ওখানে থাকবে, আমরাও ওখানে থাকব ছদ্মবেশ বদলে।
আর ওখানেই সবার সামনে ওই মোল্লার খেলা শেষ করব। নসরুদ্দিন যখন বাড়ির দিকে ফিরছিলেন হঠাৎ থামলেন। ওনার ঘাড়ের পেছনে এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হল, যেন কোনো অদৃশ্য বিপদ ওনার দিকে এগিয়ে আসছে। তিনি আকাশের দিকে তাকালেন। কালো মেঘ ঘনিয়ে আসছিল, তুফান আসার কথা ছিল। নসরুদ্দিন জানতেন যে এই খেলা এখনও শেষ হয়নি। ঠগরা হার মেনে পালিয়ে যাওয়ার পাত্র ছিল না, তারা ফিরে আসবে এবং আরও বিপজ্জনক হয়ে আসবে। কিন্তু নসরুদ্দিনের কাছেও এখনও অনেক চাল বাকি ছিল। তিনি নিজের পাগড়ি ঠিক করলেন আর বাড়ির পথ ধরলেন, যেখানে ওনার বিবি ফাতেমা বেলুন নিয়ে ওনার জন্য অপেক্ষা করছিলেন। কারণ তিনি রাতভর নিখোঁজ ছিলেন। হয়তো ঠগদের মোকাবিলা করা সহজ ছিল, কিন্তু বিবির প্রশ্নের মোকাবিলা করা, ওটা এক আলাদা যুদ্ধ ছিল। ঠগরা তো শপথ করে নিয়েছে যে তারা মোল্লা নসরুদ্দিনের খেলা শেষ করে দেবে, আর এর জন্য তারা বেছে নিয়েছে শহরের সবচেয়ে বড় বহুরূপী মেলা। কিন্তু তারা কি জানে যে যে মেলায় তারা মোল্লাকে ফাঁসাতে যাচ্ছে সেখানে স্বয়ং সুলতানও ছদ্মবেশে আসতে চলেছেন? কি হবে যখন ঠগরা মোল্লা ভেবে সুলতানের উপর হামলা করে বসবে? আর নসরুদ্দিন নিজের বিবির রাগ থেকে বাঁচতে কোন নতুন গল্প শোনাবেন যা ওনাকে আরও এক বড় বিপদে ফেলে দেবে? হাসি, ভয় আর ভুল বোঝাবুঝির মহাসংগ্রাম এখনও বাকি আছে। দেখা হবে পরের পর্বে। মেঘের গর্জন এখন থেমে গিয়েছিল এবং আকাশে সূর্য নিজের লাল আভা ছড়িয়ে উদিত হয়েছিল। রাতভর চলা সেই ঝোড়ো ঘটনাক্রমের পর শহরের সকাল এক অদ্ভুত শান্তি নিয়ে এসেছিল। কিন্তু এই শান্তি মোল্লা নসরুদ্দিনের জন্য ছিল না। ওনার জন্য আসল তুফান তো এখন শুরু হতে চলেছিল, আর সেই তুফান ওনার নিজের বাড়ির 4 দেওয়ালের ভেতরে ওনার জন্য অপেক্ষা করছিল। নসরুদ্দিন নিজের বাড়ির দরজাকে খুব আলতো করে ধাক্কা দিলেন। পুরনো কবজাগুলো কঁপল্যাক হালকা আওয়াজ করল, যা নিস্তব্ধতায় কোনো বিস্ফোরণের মতো শোনাল। নসরুদ্দিন নিজের শ্বাস আটকে নিলেন এবং এক চোখ বন্ধ করে ভেতরে উঁকি দিলেন। আঙিনা খালি ছিল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং পা টিপে টিপে ভেতরে ঢুকলেন। তিনি ভাবলেন যে যদি তিনি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়েন আর ঘুমানোর নাটক করেন তবে হয়তো বেঁচে যাবেন। কিন্তু যেমনই তিনি দ্বিতীয় পদক্ষেপ সামনে বাড়ালেন, এক চেনা আর বুক কাঁপানো আওয়াজ প্রতিধ্বনিত হল। তো এখন আসার সময় হল নওয়াজ সাহেবের। নসরুদ্দিনের পা ওখানেই জমে গেল। তিনি ধীরে ধীরে মাথা ঘোরালেন। সামনে ওনার বেগম ফাতেমা দাঁড়িয়েছিলেন। হাতে সেই পুরনো আর বিখ্যাত বেলুন ছিল, যা দেখে বড় বড় লোকেদেরও ঘাম ছুটে যেত। ফাতেমার চোখে ঘুমের অভাব আর রাগের আধিক্য পরিষ্কার দেখা যাচ্ছিল। নসরুদ্দিন তৎক্ষণাৎ নিজের সবচেয়ে মাসুম হাসি মুখে মাখলেন। আরে বেগম, তুমি জেগে আছো? আমি তো জাস্ট ভোরের তাজা হাওয়ার খেতে বেরিয়েছিলাম। হাকিম সাহেব বলেছেন যে ভোরের ভ্রমণ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ভোরের ভ্রমণ? ফাতেমা এক পা এগিয়ে এলেন। রাতভর তুমি নিখোঁজ ছিলে, বাইরে তুফান চলছিল, আর তুমি ভোরের ভ্রমণ করছিলে? সত্যি সত্যি বলো নসরুদ্দিন, কাল তুমি আনাজ কিনতে গিয়েছিলে। সেই আনাজ কোথায়? আর সেই থলিটা কোথায়? আর তুমি খালি হাতে কেন ফিরেছ? আর তোমার জামাকাপড় কাদায় মাখা কেন? প্রশ্নের এই বৃষ্টি নসরুদ্দিনকে ঘিরে ফেলল, কিন্তু তিনি কাঁচা খেলোয়াড় ছিলেন না। তিনি এক গভীর শ্বাস নিলেন এবং মুখে এক গম্ভীর ও রহস্যময় ভাব নিয়ে এলেন। ফাতেমা, তুমি বুঝবে না, কাল রাতে এই শহরের ওপর এক খুব বড় বিপদ এসেছিল। যদি আমি না থাকতাম তবে হয়তো আজ এই শহর মানচিত্র থেকেই মুছে যেত। ফাতেমা বেলুন নিচে নামালেন না, কিন্তু ওনার ভ্রুতে সামান্য কৌতূহল এলো। কেমন বিপদ? আবার কোনো গল্প বানাচ্ছ? গল্প নয় বেগম, বাস্তবতা। নসরুদ্দিন গলা নিচু করে বললেন, যেন কোনো গোপন কথা বলছেন। কাল যখন আমি ফিরছিলাম তখন আমি 3 জন খতরনাক জিন দেখতে পাই, যারা মানুষের ছদ্মবেশে ছিল। তারা শহরের জলে বিষ মেশাতে যাচ্ছিল। আমি নিজের প্রাণের মায়া ত্যাগ করে তাদের শহর থেকে দূরে ওই কালো পাহাড়ে আর তারপর কালা তালাবের দিকে তাড়িয়ে নিয়ে যাই। সারা রাত আমি তাদের সঙ্গে লড়াই করি। তখন গিয়ে আমি তাদের ভাগাতে পেরেছি। সেই জন্যই আনাজ আর থলি সব সেই লড়াইয়ে কুরবান হয়ে গেছে। কিন্তু চিন্তা করো না, আমি শহরকে বাঁচিয়ে নিয়েছি। ফাতেমা ওনাকে উপর নিচ দেখলেন। তিনি জানতেন যে ওনার স্বামী দুনিয়ার সবচেয়ে বড় গল্পকার, কিন্তু ওনার কাপড়ে লেগে থাকা কাদা আর মুখের ক্লান্তি বলে দিচ্ছিল যে তিনি সত্যি সত্যি রাতভর কোনো না কোনো বিপদ তো ঝেলেছেনই। ওনার রাগ একটু নরম হলো। খায়ের, যদি তুমি বেঁচে ফিরে এসেছো তবে এটাই গনিমত, কিন্তু মনে রেখো, ঘরে একদানা আনাজ নেই। এখন তুমি কি করবে? নসরুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চলো, প্রাণ তো বাঁচল। চিন্তা করো না বেগম, আজ শহরে বহুরূপী মেলা বসেছে। শুনেছি সুলতান ঘোষণা করেছেন যে যে সবচেয়ে অনন্য সাজে সাজবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে। আমি ওখানে যাব আর নিজের কলার প্রদর্শন করব। আর সন্ধ্যের মধ্যে শুধু আনাজ নয়, বরং তোমার জন্য সেই রেশমি শালও নিয়ে আসব, যেটার জন্য তুমি কবে থেকে ফরমাইশ করছো। রেশমি শালের নাম শুনতেই ফাতেমার মুখে হালকা হাসি ফুটে উঠল।
ঠিক আছে, কিন্তু যদি সন্ধে পর্যন্ত খালি হাতে ফেরো তবে মনে রেখো এই বেলুন আর আমার হাত দুটোই তৈরি থাকবে। নসরুদ্দিন তাড়াতাড়ি সম্মতি জানালেন আর গোসলখানায় ঢুকে পড়লেন। স্নান সেরে আর পরিষ্কার কাপড় পরে যখন তিনি বাইরে বেরোলেন, ওনার মাথা আবার নিজের চাল চালতে শুরু করেছিল। তিনি জানতেন যে বহুরূপী মেলা শুধু বিনোদনের জায়গা নয়, বরং ওটা এমন একটা জায়গা যেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা সবচেয়ে সহজ হয়। আর ওনার বিশ্বাস ছিল যে সেই 3 ঠগ জগন, ভুরা আর কালিয়া নিশ্চয়ই ওনার পিছু করবে, কারণ তাদের তাম্রপত্র আর গুপ্তধন দুটোই নসরুদ্দিনের কারণে তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, আর ঠগদের অহংকার তাদের শান্ত হতে দেবে না। ওদিকে শহরের অন্য প্রান্তে এক ভাঙাচোরা গোদামে 3 ঠগের অবস্থা শোচনীয় ছিল। কালা তালাবের কাদার দুর্গন্ধ এখনও তাদের শরীর থেকে যায়নি। জগন একটি ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে লাগা আঁচড়গুলো দেখছিল। ভুরা এক কোনায় বসে শুকনো রুটি চিবোচ্ছিল, যা সে কোনো এক ভিখারির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, আর কালিয়া নিজের ছুরির ধার দিচ্ছিল। আজকের দিনটা শেষ দিন হবে ওই মোল্লার জন্য, জগন নিজের গোফে চারা দিতে দিতে বলল। আমি খবর পেয়েছি ও আজ বহুরূপী মেলায় আসতে চলেছে। কিন্তু সর্দার, ভুরা মুখে রুটি ঠুসে বলল, মেলায় তো হাজার হাজার লোক থাকবে, আর সবাই মুখে রং মেখে থাকবে বা মুখোশ পরে থাকবে, আমরা ওকে চিনব কি করে? জগন এক শয়তানি হাসি হাসল। এটাই তো আমাদের চাল ভুরা, আমরা ওকে চিনব না, আমরা ওকে বাধ্য করব যাতে ও নিজে সামনে আসে। আর আমরাও ওখানে আমাদের আসল চেহারা নিয়ে যাব না, আমরাও বহুরূপী সাজব, এমন সাজ সাজব যে মোল্লার বাপও যেন আমাদের চিনতে না পারে। কালিয়া জিজ্ঞেস করল, আমরা কি সাজব সর্দার? জগনের নজর গুদামের কোনায় পড়ে থাকা এক পুরনো সিন্দুকের ওপর পড়ল, যাতে এক নাটক দলের নাম লেখা ছিল। এই গুদামটা হয়তো কোনো এক পুরনো নাটক কোম্পানির ছিল, যারা নিজের জিনিসপত্র ফেলে পালিয়ে গিয়েছিল। জগন সিন্দুক খুলল, তাতে নানা রকম পোশাক আর মুখোশ ছিল, রাজা, উজির, রাক্ষস, সাধু আর পশু পাখি। জগন 3টি ভয়ঙ্কর রাক্ষসের মুখোশ আর কালো আলখাল্লা বের করল। আমরা এটা পরব। মেলায় রাক্ষসদের হাতে গদা আর তলোয়ার রাখার ছাড় থাকে, কেউ আমাদের ওপর সন্দেহ করবে না। আমরা খেলা দেখানোর অছিলায় ভিড়ে ঢুকব, আর যেমনই মোল্লাকে দেখব, খেলা খতম। 3 জনে সেই কালো আলখাল্লা পড়ল আর ভয়ঙ্কর মুখোশ লাগিয়ে নিল। এখন তারা মানুষ নয়, বরং সাক্ষাৎ যমদূত মনে হচ্ছিল। তাদের চোখে বদলার আগুন আর হাতে নকল দেখতে, কিন্তু আসলে ধারালো অস্ত্র ছিল। এরই মধ্যে রাজপ্রাসাদে এক অন্যই খিচুড়ি পাকছিল। সুলতান নিজের আলিশান সিংহাসনে বসে বসে হাই তুলছিলেন। দরবারীরা নিজের নিজের তোষামদে ব্যস্ত ছিল, কিন্তু সুলতানের মন উচাটন ছিল। উজিরে আজম, সুলতান বললেন, আমরা বোর হয়ে গেছি। রোজ সেই দরবার, সেই অভিযোগ আর সেই তোষামদ। আমাদের নিজেদের প্রজাদের আসল হাল দেখতে হবে। শুনেছি আজ শহরে বহুরূপী মেলা বসেছে। উজির ঝুঁকে বললেন, জি জাহাপনা, খুব বড় মেলা, দূর দূরান্ত থেকে শিল্পীরা এসেছে। তাহলে আমরা ওখানে যাব, সুলতান সিদ্ধান্ত শোনালেন। কিন্তু সুলতান হয়ে নয়, এক সাধারণ মানুষ হয়ে। আমরা দেখতে চাই যে আমাদের পিঠ পেছনে আমাদের প্রজারা আমাদের ব্যাপারে কি কথাবার্তা বলে। উজির ঘাবড়ে গেলেন। কিন্তু জাহাপনা, এটা নিরাপদ নয়, ভিড়ের মধ্যে যে কোনো কিছু। খামোশ, সুলতান হাত তুললেন। আমাদের সিদ্ধান্ত অটর। আমরা আর তুমি দুজনেই ছদ্মবেশ ধরব। আমরা এক ধনী বিদেশি বণিকের বেশ ধরব, আর তুমি আমাদের মুনিম, হিসাব রক্ষক সাজবে। কেউ চিনতে পারবে না যে আমরা সুলতান। উজির না চাইতেও রাজি হতে হল। কিছুক্ষণ পরেই সুলতান এক ভারী পাগড়ি আর এক লম্বা দাড়ি লাগিয়ে নিলেন, এবং দামি কিন্তু বিদেশি দেখতে পোশাক পরে নিলেন। উজিরও নিজের হুলিয়া বদলে নিলেন। এখন তারা বুখারা থেকে আসা 2 ধনী সওদাগর মনে হচ্ছিল। দুপুর হতে হতে মেলা নিজের পুরো রমরমা অবস্থায় ছিল। ঢোল নাগাড়ার আওয়াজে আকাশ কাঁপছিল, রং বেরঙের তাঁবু লেগেছিল। বাতাসে জিলেপি আর সিঙারার সুবাস ভাসছিল। মাদারিরা নিজের বাঁদর নাচাচ্ছিল, সাপুরেরা বিন বাজাচ্ছিল, আর নটেরা দড়ির ওপর হেঁটে খেলা দেখাচ্ছিল। সব দিকে বহুরূপীরা ঘুরছিল। কেউ শিব সেজেছে, কেউ ডাকাত, কেউ পুলিশ, তো কেউ ভালুক। মোল্লা নসরুদ্দিন মেলার ভিড়ে সামিল হয়ে গেলেন। তিনি কোনো বিশেষ বেশ বদলাননি, শুধু নিজের পাগড়ির রং বদলে উজ্জ্বল হলুদ করে নিয়েছিলেন, আর চোখে একটু সুরমা লাগিয়ে নিয়েছিলেন, যাতে ওনাকে একটু আলাদা দেখায়। তিনি মজা করে এক দোকান থেকে গরম গরম জিলিপি কিনে খাচ্ছিলেন। ওনার নজর চারদিকে ঘুরছিল, সজাগ আর সতর্ক।
তখনই ওনার ভিড়ের মধ্যে ৩টি অদ্ভুত আকৃতি নজরে পড়ল। ৩টি বিশালকায় রাক্ষস, যাদের মুখ ভয়ঙ্কর ছিল আর হাতে বড় বড় গদা আর তলোয়ার ছিল। তারা ভিড় চিরে সামনে এগোচ্ছিল। সাধারণ মানুষ তাদের দেখে তালি বাজাচ্ছিল, এটা ভেবে যে এটা কোনো নাটক। কিন্তু নসরুদ্দিনের অভিজ্ঞ চোখ অন্য কিছু দেখল। ওই রাক্ষসদের হাঁটাচলায় একটা উদ্দেশ্য ছিল। তারা এদিক ওদিক তামাশা দেখছিল না, বরং তাদের নজর যা মুখোশের পেছনে ছিল কাউকে খুঁজছিল। আর সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে একজন রাক্ষস, জগন, বারবার নিজের কবজি চুলকাচ্ছিল। নসরুদ্দিনের মনে পড়ল যে কাল রাতে গর্ত থেকে বেরোনোর সময় তিনি দেখেছিলেন যে ঠগদের সর্দারের হাতে লাল পিঁপড়েরা কামড়েছিল। তো ওরা এসে গেছে। নসরুদ্দিন জিলিপির শেষ টুকরোটা মুখে দিলেন এবং নিজের গোঁফ মুছলেন। এখন খেলা শুরু হয়। নসরুদ্দিন ভিড়ে লুকিয়ে থাকার চেষ্টা করলেন না, বরং জেনে শুনে এক উঁচু মঞ্চের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, যেখানে এক জাদুকর নিজের খেলা দেখাচ্ছিল। তিনি ভাবলেন যে ভিড়ের মাঝখানে থাকাই সবচেয়ে নিরাপদ। ওদিকে জগনের নজর সেই হলুদ পাগড়ির ওপর পড়ল। ওই তো ওখানে, সে ভুরা আর কালিয়াকে ইশারা করল, হলুদ পাগড়িওয়ালা, আজ ও বাঁচবে না। ৩ রাক্ষস ভিড় ঠেলে সেই মঞ্চের দিকে এগোল। মানুষজন ভাবছিল যে রাক্ষসদের কোনো নাটক শুরু হতে চলেছে, তাই তারা রাস্তা ছেড়ে দিচ্ছিল। ঠিক সেই সময় সুলতান আর উজিরও সেই মঞ্চের কাছে পৌঁছালেন। সুলতান জাদুর খেলা খুব পছন্দ করতেন। ইত্তেফাকবশত সুলতান যে বিদেশি পাগড়িটি পরেছিলেন তাতেও হলুদ রঙের রেশমিধারী ছিল, আর ভিড়ে দূর থেকে দেখার সময় ওটা নসরুদ্দিনের পাগড়ির মতোই লাগছিল। নসরুদ্দিন দেখলেন যে রাক্ষসরা ওনার দিকে আসছে, আর অন্যদিকে 2 ধনী বণিক, সুলতান আর উজির আসছে। নসরুদ্দিনের মাথা বিদ্যুতের মতো চলল। তিনি সঙ্গে সঙ্গে এক পরিকল্পনা বানালেন। যেমনই রাক্ষসরা কাছে এলো, নসরুদ্দিন ভিড়ের সুযোগ নিয়ে নিজের হলুদ পাগড়ি খুলে নিজের পকেটে রেখে দিলেন, আর এক সাধারণ কাপড় মাথায় জড়িয়ে নিলেন এবং তারপর ঝুঁকে ভিড়ের মধ্যে মিশে গেলেন। জগন আর তার সাথীদের নজর থেকে হলুদ পাগড়ি ওঝল হয়ে গেল। তারা ঘাবড়ে গেল। কোথায় গেল? কালিয়া চিৎকার করে উঠল। তখনই ভুরা ইশারা করল, ওই দেখুন সর্দার, ও ওখানে দাঁড়িয়ে আছে জাদুকরের পাশে। ভুরার আঙ্গুল সুলতানের দিকে ছিল, যার পাগড়িতে হলুদ রং ছিল। জগন ভালো করে দেখল না। রাগ আর তাড়াহুড়োতে তার মনে হল যে মোল্লাই ওই বেশ বদলেছে। ধরো ওকে! জগন চিৎকার করে উঠল। 3 রাক্ষস সুলতানের দিকে ঝাঁপিয়ে পড়ল। সুলতান নিজের উজিরের সাথে মগ্ন হয়ে জাদু দেখছিলেন। হঠাৎ 3টি ভয়ঙ্কর আকৃতি ওনাকে ঘিরে ফেলল। অনেক খেলা খেলেছ মোল্লা, জগন নিজের ভারী গলায় বলল। এখন তোর আসল চেহারা দুনিয়ার সামনে আসবে। সুলতান অবাক হয়ে গেলেন। মোল্লা, তুমি কার সঙ্গে কথা বলছো বত্তমিজ? আমরা বুখারার সওদাগর, আমাদের রাস্তা থেকে সরে যাও, নয়তো। চুপ কর ঢঙি! কালিয়া সুলতানের কলার ধরে ফেলল। তোর সব চালাকি আমাদের জানা আছে। কাল রাতে তুই আমাদের পিঁপড়ে দিয়ে কামড় খাইয়েছিলি না? আজ আমরা তোকে টুকরো টুকরো করে কেটে ফেলব। সুলতান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার নিজের প্রজাই তার সঙ্গে এমন আচরণ করছিল। আর এই মোল্লাকে! উজির, এ বত্তমিজি কি? এদের গ্রেফতার করো! সুলতান চিৎকার করলেন। উজির সামনে বাড়ার চেষ্টা করলেন, কিন্তু ভুরা তাকে একটা ধাক্কা মারল, আর উজির গড়াতে গড়াতে জাদুকরের সিন্দুকের ওপর গিয়ে পড়লেন। সিন্দুকটি খুলে গেল এবং তা থেকে 10-12টি পায়রা ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। ভিড় তালি বাজাতে শুরু করল। বাহ, কি নাটক, কি অভিনয়! মানুষজন ভাবছিল যে এইসব শোয়ের অংশ। জগন নিজের তলোয়ার তুলল। সুলতান নিরস্ত্র ছিলেন এবং ছদ্মবেশে থাকার কারণে তার সঙ্গে তার অঙ্গরক্ষকরাও ছিল না। মৃত্যু ওনার মাথার ওপর মণ্ডরাচ্ছিল। তখনই নসরুদ্দিন দেখলেন যে বিষয়টি আয়ত্তের বাইরে চলে গিয়েছে। তিনি শুধু ঠগদের শিক্ষা দিতে চেয়েছিলেন, সুলতানকে মারতে নয়। যদিও তিনি জানতেন না যে ওটিই সুলতান, ওনার মনে হয়েছিল উনি কোনো ধনী ব্যবসায়ী। নসরুদ্দিন ভিড়ের মধ্য থেকে একটি জ্বলন্ত মশাল তুলে নিলেন এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, ভাগো, ভাগো! আসল রাক্ষস এসে গেছে! এরা বহুরূপী নয়, এরা জঙ্গল থেকে আসা আসল আদমখোর! নসরুদ্দিনের গলায় এতটাই আতঙ্ক ছিল এবং ওনার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে ভিড়ের মধ্যে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তখনই নসরুদ্দিন সেই জ্বলন্ত মশালটি জগনের রাক্ষসের পোশাকের, যা চট আর কাপড়ে তৈরি ছিল, লেজের উপর ছুঁড়ে দিলেন। আগুন সঙ্গে সঙ্গে কাজ শুরু করল।
জগনের নকল লেজে আগুন ধরে গেল। আগুন আগুন! জগন চিৎকার করতে লাগল এবং নিজের তলোয়ার ফেলে দিয়ে লাফাতে শুরু করল। ভিড়ের মধ্যে হুড়হুড়ি পড়ে গেল। আসল রাক্ষস, পালাও! মানুষজন এদিকে ওদিকে দৌড়াতে লাগল। ধুলোর ঝড় উঠে গেল। এই বিশৃঙ্খলার মাঝে নসরুদ্দিন চট করে সুলতানের হাত ধরলেন। আমার সঙ্গে আসুন জনাব, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। সুলতান, যিনি তখনও ঘোরের মধ্যে ছিলেন, নসরুদ্দিনের সঙ্গে দৌড়াতে লাগলেন। উজিরও পড়ে যেতে যেতে ওনাদের পেছনে চললেন। নসরুদ্দিন ওনাদের মহলের পেছনের অংশে নিয়ে গেলেন, যেখানে ঘোড়ার আস্তাবল ছিল। তুমি কে হে ভালো মানুষ? সুলতান হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন। আর ওই লোকগুলো আমাদের কেন মারতে চাইছিল? নসরুদ্দিন নিজের শ্বাস স্বাভাবিক করলেন এবং বললেন, আমার নাম নসরুদ্দিন জনাব। ওই লোকগুলো পাগল খুনি। আমার মনে হয় ওরা আপনার ধনদৌলত লুট করতে চাইছিল। আমি ওদের চিনে ফেলেছিলাম, তাই আমি আগুন লাগিয়ে আপনার প্রাণ বাঁচালাম। সুলতান নসরুদ্দিনের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হলেন, কিন্তু বিপদ এখনও কাটেনি। ওদিকে জগনের লেজের আগুন তো নিভে গিয়েছিল, কিন্তু তার রাগ এখন আগ্নেয়গিরি হয়ে গিয়েছিল। ওই মোল্লা, ওই আগুন লাগিয়েছিল, আমি ওর গলার আওয়াজ শুনেছিলাম, আর ও সেই হলুদ পাগড়িওয়ালাকে বাঁচিয়ে নিয়ে গেল। নিশ্চয়ই ওই হলুদ পাগড়িওয়ালা ওর সাথী, খোঁজো ওদের। তিনজন আতপোড়া রাক্ষস এখন আরও ভয়ঙ্কর লাগছিল। তারা আস্তাবলের দিকে বৌগাল। নসরুদ্দিন সুলতান আর উজিরকে খড়ের গাদার পেছনে লুকিয়ে দিলেন। আপনারা এখানে চুপচাপ বসুন, আমি ওদের দেখছি। নসরুদ্দিন পাশে পড়ে থাকা একটি গাধার মুখোশ তুলে নিলেন এবং সেটি পড়ে নিলেন। তারপর তিনি আস্তাবলের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং জোরে জোরে ডাকতে লাগলেন। ঠগরা আস্তাবলে ঢুকল। তারা সামনে গাধা নসরুদ্দিনকে দেখতে পেল। সরে যায় এখান থেকে, জানোয়ার! ভুরা গাধাকে লাঠি দিয়ে মারার চেষ্টা করল। নসরুদ্দিন গাধার বেশে নিজের পেছনের পা দিয়ে এক জোরদার লাথি মারলেন, যা সরাসরি ভুরার পেটে লাগল। ভুরা উই মা করতে করতে দূরে গিয়ে পড়ল। জগন আর কালিয়া সতর্ক হয়ে গেল। এটা কোনো সাধারণ গাধা নয়, জগন বলল। তখনই আস্তাবলের আসল ঘোড়াগুলো ওই রাক্ষসে মুখোশগুলো দেখে ভয় পেয়ে গেল। ঘোড়ারা ডাকতে শুরু করল আর দড়ি ছিঁড়তে লাগল। আস্তাবলে হুলস্থুল পড়ে গেল। একটি ঘোড়া নিজের দড়ি ছিঁড়ে সরাসরি জগনের দিকে দৌড়ে এলো। জগনকে নিজের প্রাণ বাঁচানোর জন্য জলের নাদের মধ্যে ঝাঁপ দিতে হল। নসরুদ্দিন সুযোগ দেখলেন এবং সুলতানকে ইশারা করলেন, পালান পেছনের দরজা দিয়ে। সুলতান আর উজির পেছনের দরজা দিয়ে বেরিয়ে রাজকীয় বাগানের দিকে পালিয়ে গেলেন। নসরুদ্দিনও গাধার মুখোশ ছুঁড়ে ফেলে ওনাদের পেছনে দৌড়ালেন। ঠগরা যখন সামলে উঠল, তখন শিকার ওনাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। জগন জলে ভেজা আর কাদায় মাখা অবস্থায় বাইরে বেরোল। সে নিজের রাক্ষসের মুখোশ মাটিতে আছাড় মারল। আমি কসম খাচ্ছি, আমি পুরো শহরে আগুন লাগিয়ে দেব, কিন্তু ওই মোল্লাকে পাতাল থেকেও খুঁজে বের করব। সুলতান আর উজির সুরক্ষিতভাবে মহলের গোপন রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সুলতান দাঁড়িয়ে নসরুদ্দিনের দিকে তাকালেন। নসরুদ্দিন, তুমি আজ আমাদের প্রাণ বাঁচিয়েছ। আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। চাও, কি চাও? নসরুদ্দিন তখনও জানতেন না যে ইনিই সুলতান। তিনি ভাবলেন ইনি কোনো আমির লোক, তাই কেন না সুযোগ নেওয়া যাক। জনাব, যদি আপনি সত্যি সত্যি খুশি হয়ে থাকেন, তবে শুধু এটুকুই করে দিন যে আমার বেগমের জন্য একটা ভালো রেশমি শাল আর এক থলি সোনার মোহর দিয়ে দিন, যাতে আমি ওনাকে খুশি করতে পারি। সুলতান হাসলেন। তিনি নিজের আঙুল থেকে একটি কিমতি আংটি বের করলেন এবং নসরুদ্দিনকে দিয়ে দিলেন। এই নাও, এটা বাজারে বিক্রি করে দিও, তুমি ১০০টি শাল পেয়ে যাবে, আর কাল দরবারে এসো, আমরা তোমাকে আরও বড় পুরস্কার দেব। নসরুদ্দিন আংটি নিলেন এবং খুশি মনে বাড়ির দিকে চললেন। তিনি ভাবলেন, বাহ, কি দারুণ দিন ছিল। ঠগদের ধোলাইও হল, বেগমের উপহারও পাওয়া গেল, আর প্রাণও বেঁচে গেল। কিন্তু গল্পে এখনও এক বড় মোড় বাকি ছিল। যখন সুলতান মহলের ভেতরে পৌঁছালেন এবং নিজের ছদ্মবেশ ছাড়লেন, তখন ওনার মনে হল যে হুড়োহুড়ি মাঝে ওনার রাজকীয় মোহরটি কোথাও পড়ে গিয়েছে। রাজকীয় মোহর ছাড়া সুলতানের কোনো আদেশই গ্রাহ্য হয় না, আর যদি ওটা কোনো ভুল হাতে পড়ে যায়, তবে সেই ব্যক্তি পুরো রাজ্যের মালিক হয়ে যেতে পারে। সুলতানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। উজির, আমাদের মোহর, ওটা হয়তো মেলায় পড়ে গেছে, নয়তো সেই আস্থা বলে। উজির নিজের কপালে হাত দিলেন। জাহাপনা, যদি ওই মোহর ওই বিদ্রোহীদের বা ওই রাক্ষসদের হাতে পড়ে যায়, তবে অনর্থ হয়ে যাবে, আমাদের এখনই সেনা পাঠাতে হবে। ওদিকে আস্তাবলে ঠগরা তখনও নিজেদের চোট সারিয়ে নিচ্ছিল। কালিয়ার নজর মাটিতে পড়ে থাকা এক চকচকে জিনিসের উপর গেল। ওটা খড়ের নিচে চাপা পড়েছিল। কালিয়া ওটা তুলল। সর্দার, দেখুন এটা কি?
জগন ওটা হাতে নিল। ওটা সোনার এক ভারী মোহর ছিল, যার ওপর রাজকীয় চিহ্ন আঁকা ছিল। জগন নিরক্ষর ছিল, কিন্তু রাজকীয় চিহ্ন সবাই চিনত। জগনের চোখ ছানা বড়া হয়ে গেল। তার মুখে এমন এক হাসি এলো যা শয়তানকেও লজ্জিত করে দেয়। মূর্খরা, দেখো, ভাগ্য একেই বলে। আমরা রূপোর মুদ্রা খুঁজতে বেরিয়েছিলাম, আর আমরা কুবেরের ধন পেয়ে গেলাম। এটা সুলতানের রাজকীয় মোহর। যার কাছে এটা আছে সেই আসল সুলতান। ভুরা ভয় পেতে পেতে জিজ্ঞেস করল, তাহলে এখন আমরা কি করব সর্দার? জগন মোহরটিকে নিজের মুঠোয় চেপে ধরল। এখন আমরা মোল্লাকে খুঁজব না, এখন মোল্লা আর এই পুরো শহর আমাদের ইশারায় নাচবে। আমরা এই মোহর ব্যবহার করে সুলতানের নামে এক ফরমান জারি করব যে মোল্লা নসরুদ্দিন রাজ্যের সবচেয়ে বড় গাদ্দার, আর ওকে যে ধরতে পারবে তাকে উজির বানানো হবে। জগনের মাথায় এখন এক খুব বড় ষড়যন্ত্রের জাল বুনছিল। সে জানত রাজকীয় মোহরের সাহায্যে সে যে কোনো সরকারি কোষাগারের দরজা খোলাতে পারে, অথবা যে কোনো সেনাকে আদেশ দিতে পারে, যতক্ষণ না সুলতান নিজে সামনে এসে তাকে আটকান। আর সুলতানের সামনে আসার আগে সে অনেক কিছু করে ফেলতে পারত। নাসরুদ্দিন তখনও বাড়ি পৌঁছেছিলেন মাত্র। তিনি ফাতেমাকে সেই কিমতি আংটি দেখালেন। ফাতেমার চোখ চকচক করে উঠল। আরে, এটা তো খুব দামি, তুমি এটা কোথা থেকে চুরি করলে? চুরি নয়, কামিয়েছি বেগম, নাসরুদ্দিন গর্বের সঙ্গে বললেন। এক বড় মানুষের প্রাণ বাঁচিয়েছিলাম। তখনই বাইরে গলিতে ঢোল বাজার আওয়াজ এলো এবং এক সরকারি ঘোষকের গলা শোনা গেল। শোনো, 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 রাজকীয় ফরমান! শহরের সমস্ত নাগরিকদের জানানো যাচ্ছে যে মোল্লা নসরুদ্দিন এক বিপজ্জনক চোর এবং গাদ্দার। সে সুলতানের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। যে কেউ ওকে জ্যান্ত অথবা মরা কোতোয়ালের কাছে নিয়ে আসবে তাকে রাজকীয় কোষাগার থেকে মালামাল করে দেওয়া হবে। এই আদেশ রাজকীয় মোহর দ্বারা প্রমাণিত। নসরুদ্দিনের হাত থেকে জলের গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল। ফাতেমা ওনার দিকে তাকালো, আর ওনার হাত থেকে বেলুনটা আলগা হয়ে পড়ে গেল। গাদ্দার, সুলতানের প্রাণ নেওয়ার চেষ্টা, নসরুদ্দিন বিড়বিড় করে বললেন। কিন্তু আমি তো ওই ব্যবসায়ীকে বাঁচিয়েছিলাম। ও খোদা, ওই ব্যবসায়ী সুলতান ছিলেন, আর ওই ঠগরা রাজকীয় মোহর হাতিয়ে নিয়েছে। নসরুদ্দিন বুঝতে পারলেন যে অজান্তেই তিনি কত বড় বিপদে পড়ে গিয়েছেন। সুলতান ভাবছেন মোহর পড়ে গিয়েছে, কিন্তু ঠগরা ওটা পেয়ে গিয়েছে, আর এখন তারা ওটার ব্যবহার নসরুদ্দিনকে শেষ করার জন্য করছে। এখন নসরুদ্দিন নিজের বাড়িতেও নিরাপদ ছিলেন না। পুরো শহর এখন ওনার শত্রু হয়ে গিয়েছিল। প্রত্যেকেই পুরস্কারের লোভে ওনাকে খুঁজছিল। পালাও নসরুদ্দিন! ফাতিমা প্রথমবারের মতো ভয় পেয়ে বললেন, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি ওদের আটকে রাখছি। নসরুদ্দিন নিজের বেগমকে একবার দেখলেন এবং জানালা দিয়ে ঝাঁপ দিলেন। ওনার পেছনে সিপাহীদের বুটের আওয়াজ আর ভিড়ের শোরগোল বাড়তে থাকছিল। বিকেলের অন্ধকার ঘনিয়ে এসেছিল, আর নসরুদ্দিন, যিনি গতকাল পর্যন্ত হিরো ছিলেন, এখন এক পলাতক হয়ে গিয়েছিলেন। ওনার কাছে না ঘর ছিল, না বন্ধু, আর ওনার পেছনে এমন ৩ শত্রু ছিল যাদের হাতে এখন রাজকীয় ক্ষমতা ছিল। নসরুদ্দিন দৌড়াতে দৌড়াতে শহরের পুরনো কবরস্থানে পৌঁছালেন, যেখানে বড় বড় ঝোঁপ আর ভাঙা কবর ছিল। তিনি একটি পুরনো সমাধির পেছনে আশ্রয় নিলেন। উনার দম আটকে আসছিল। এখন কি হবে, তিনি নিজেকে জিজ্ঞেস করলেন। ঠগদের কাছে মোহর আছে, সুলতান আমাকে ভুল বুঝছেন, আর পুরো পুলিশ আমার পেছনে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, আর ওই মোহর ফেরত আনতে হবে। কিন্তু কিভাবে? নসরুদ্দিন লাফিয়ে উঠলেন। তিনি দেখলেন অন্ধকারে একটি ছায়া বসে আছে। এ আর কেউ নয়, বরং সেই চাচা কাবার, ভাঙাড়ি চাচা, যার কাছ থেকে তিনি তাম্রপত্রের টুকরোটি নিয়েছিলেন। কিন্তু চাচা কাবার এখানে কি করছিলেন, আর ওনার গলার আওয়াজ এত ভারী আর গম্ভীর কেন মনে হচ্ছিল? তুমি এখানে কি করছো? নসরুদ্দিন জিজ্ঞেস করলেন। চাচা কাবার নিজের ছেঁড়া চাদরটি সরালেন। ওনার নিচে চকচকে রাজকীয় কবচ দেখা গেল। আমি শুধু ভাঙাড়ি নই নসরুদ্দিন, আমি সুলতানের প্রধান গুপ্তচর। আমি অনেক দিন ধরে ওই ঠগদের ওপর নজর রাখছিলাম, আর আজ আমি জানতে পেরেছি যে ওদের কাছে মোহর আছে। সুলতান আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। আমার তোমার বুদ্ধির প্রয়োজন, কারণ ওই ঠগদের চাল শুধু তুমিই কাটতে পারো। নসরুদ্দিনের মুখে আশার আলো ফুটে উঠল। তাহলে সুলতান জানেন যে আমি নির্দোষ? সুলতান এখনও দ্বন্দ্বে আছেন, কিন্তু যদি আমরা আজ রাতে ওই মোহর ফেরত না নিই, তবে কাল সকালের মধ্যে জগন ওই মোহর ব্যবহার করে রাজকোষ খালি করে দেবে, আর হয়তো গৃহযুদ্ধও শুরু করিয়ে দেবে। আমাদের কাছে শুধু আজকের রাতটুকু সময় আছে। নসরুদ্দিন কোমর বেঁধে নিলেন। তবে আর দেরি কিসের? আমার কাছে এক পরিকল্পনা আছে, এমন এক পরিকল্পনা যার জন্য আমাদের আবারও বহুরূপী সাজতে হবে। কিন্তু এবার খেলা আমরা নয়, ওরা খেলবে, আর নাচাবো আমরা।
নসরুদ্দিন আর গুপ্তচর কবরস্থানের অন্ধকারে এক খতরনাক ষড়যন্ত্র রচনা করলেন। ওদিকে জগন রাজকীয় মোহর নিয়ে শহরের প্রধান খাজাঞ্চি বা কোষাগার কর্মকর্তার বাড়ির দিকে এগোচ্ছিল। ওনার সঙ্গে এখন শুধু ভুরা আর কালিয়াই ছিল না, বরং ও শহরের আরও কিছু বদমাশকেও নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছিল, এই বলে যে এখন ও শহরের নতুন উজির। শহরের রাত এখন কিয়ামতের রাত হতে চলেছিল। মোল্লা নসরুদ্দিন আর রাজকীয় গুপ্তচর হাত মিলিয়েছেন ঠিকই, কিন্তু জগন এখন শুধু এক ঠগ নয়, বরং নকল উজির হয়ে গিয়েছে আর কোষাগারের দরজায় দাঁড়িয়ে আছে। নসরুদ্দিনের নতুন চালে ওনাকে ভূত সাজতে হবে, কিন্তু কি হবে যখন আসল ভূতের সঙ্গে ওনাদের দেখা হয়ে যাবে, আর কোষাগারের ভেতরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা না সুলতান জানেন না নাসরুদ্দিন। যেমনই সিন্দুক খুলবে, এমন এক সত্য সামনে আসবে যা সবার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। নাসরুদ্দিন কি মোহর ফেরত নিতে পারবেন, নাকি জগনের খুনি খেলা জিতে যাবে? দেখুন পরের ভাগে। অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। কবরস্থানের নিস্তব্ধতায় ঝিঝি পোকার আওয়াজ কোনো সতর্ক বার্তার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। মোল্লা নাসরুদ্দিন আর সেই রাজকীয় গুপ্তচর, যাকে দুনিয়া এতক্ষণ চাচা কাবার নামে জানত, একটি পুরনো ভাঙা কবরের পাথরের ওপর বসেছিলেন। ওনাদের মাঝখানে একটি মাঝারি মোমবাতি জ্বলছিল, যার শিখা বাতাসের ঝাপটায় বারবার কাঁপছিল। চাচা কাবার নিজের কোমর থেকে একটি মানচিত্র বের করলেন এবং সেটি মাটিতে ছড়িয়ে দিলেন। দেখো নসরুদ্দিন, এটা রাজকীয় কোষাগারের মানচিত্র। এই মুহূর্তে জগন আর তার গুন্ডারা এখানে পৌঁছে গিয়েছে, কোষাগারের প্রধান দরজায়। রাজকীয় মোহর ব্যবহার করে তারা পাহারাদারদের ধোঁকা দিতে পারে, কিন্তু তারা এটা জানে না যে কোষাগারের ভেতরে এক দ্বিতীয় দুনিয়া আছে। নাসরুদ্দিন মানচিত্রে আঙুল বোলালেন। দ্বিতীয় দুনিয়া মানে কি? গুপ্তচর নিজের সাদা দাড়ে চুলকাতে চুলকাতে বললেন, সুলতানের প্রপিতামহ এই কোষাগারটি বানিয়েছিলেন। তিনি জানতেন যে তালা ভাঙা সম্ভব আর পাহারাদারদের কেনা যায়। সেজন্যই তিনি এই কোষাগারের নিরাপত্তার জন্য ভয়ের ব্যবহার করেছিলেন। তিনি পুরো শহরে এই গুজব ছড়িয়ে দিয়েছিলেন যে এই কোষাগার রক্ষা করে এক সুলেমানি জিন, যে চোরদের হাড়গোড় গুঁড়ো করে দেয়। আসলে ওখানে কোনো জিন নেই, কিন্তু ওখানকার গঠন এমন যে বাতাস বইলে ভীতিকর আওয়াজ আসে আর দেওয়ালে অদ্ভুত সব ছায়া পড়ে। নাসরুদ্দিনের চোখ চকচক করে উঠল। তাহলে আমাদের শুধু ওই গুজবকে সত্যি করতে হবে। যদি ওখানে আগে থেকেই ভয়ের পরিবেশ থাকে, তবে আমাদের শুধু একটু উস্কে দিতে হবে। একদম, গুপ্তচর বলল। আমার কাছে কোষাগারের পেছনের অংশের এক গোপন চাবি আছে, আমরা সেখান দিয়ে ঢুকব। তুমি তোমার পুরনো নাটক দলের স্মৃতি তাজা করে নাও। নাসরুদ্দিন, আজ তোমাকে তোমার জীবনের সবচেয়ে সেরা অভিনয় করতে হবে, সেই সুলেমানি জিনের অভিনয় যা জগনের আত্মা কাঁপিয়ে দেবে। নাসরুদ্দিন হাসতে হাসতে নিজের পকেট থেকে একটু আটা বের করলেন, যা তিনি বাড়ি থেকে পালানোর সময় নিয়ে এসছিলেন। জিনদের সাদা রং পছন্দ চাচা। আজ রাতে কোষাগারে এমন তাণ্ডব হবে যে জগন 7 জন্ম পর্যন্ত সোনার নাম নিতেও ভয় পাবে। দুজনে নিজেদের প্রস্তুতি শেষ করলেন এবং ছায়ার মতো অন্ধকারে বিলীন হয়ে গেলেন। ওদিকে শহরের মাঝখানে অবস্থিত রাজকীয় কোষাগারের বাইরে এক অন্যই ড্রামা চলছিল। জগন রাজকীয় মোহরের পুরো ফায়দা তুলেছিল। সে এক সুসজ্জিত ঘোড়ায় সওয়ার ছিল, যা সে পথে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, আর তার পেছনে ভুরা, কালিয়া আর 10-12 জন নতুন ভর্তি হওয়া বদমাশ ছিল, যাদের হাতে মশাল আর অস্ত্র ছিল। কোষাগারের বিশাল লোহার দরজায় মোতায়েন প্রধান খাজাঞ্চি তাদের আটকালেন। থামো, এত রাতে কোষাগার খোলা যাবে না, এটা নিয়মের বিরুদ্ধে। জগন ঘোড়া থেকে নেমে খুব দাপটের সঙ্গে সেই রাজকীয় মোহরটি খাজাঞ্চির চোখের সামনে ধরল। নিয়ম? বেকুব মানুষ, তুই কি রাজকীয় মোহর দেখতে পাচ্ছিস না? সুলতানের গোপন আদেশ আছে। আমরা খবর পেয়েছি যে মোল্লা নাসরুদ্দিন নিজের সাথীদের নিয়ে কোষাগার লুট করতে আসছে, তাই আমরা রাজকীয় সম্পত্তি নিরাপদ জায়গা নিয়ে যেতে এসেছি। যদি তুই এক মুহূর্ত দেরি করিস, তবে ওটাকে গাদ্দারি হিসেবে ধরা হবে আর তোর মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। খাজাঞ্চি রাজকীয় মোহর দেখে কেঁপে গেলেন। তিনি মোহরের ক্ষমতা জানতেন। তিনি কোনো প্রশ্ন ছাড়াই নিজের সিপাহীদের আদেশ দিলেন, দরজা খুলে দাও, উজির সাহেবের আদেশ পালন করো। ভারী ভারী শিকল খোলা হলো, আর লোহার দরজা এক ভয়ঙ্কর শব্দ করে খুলল, যেন কোনো দানব নিজের মুখ খুলেছে। ভেতর থেকে এক ঠান্ডা আর বাসি বাতাসের ঝাপটা এলো, যাতে 100 বছরের পুরনো ধুলোর গন্ধ ছিল। জগন নিজের গোফে চাড়া দিল এবং ভেতরে কদম রাখল। চলো শেরেরা, আজকের রাতে আমরা আমাদের ঝুলি নয়, আমাদের কপাল ভরতে চলেছি। ভুরা আর কালিয়া একটু শমিয়ে গিয়েছিল। সর্দার, এখানে খুব অন্ধকার, আর কেমন অদ্ভুত সব আওয়াজ আসছে। কালিয়া ফিসফিস করে বলল। ভীতু কথাকার, জগন ধমক দিল। এটা শুধু হাওয়া। মশালগুলো উঁচু করো, আর ওই সামনে রাখা বস্তাগুলো দেখো, ওগুলোতে সোনা আছে। যেমনই মশালের আলো ভেতরে ছড়ালো, সবার চোখ ধাঁধিয়ে গেল। ঘরের মধ্যে সোনার মুদ্রার পাহাড়, রূপর বাসন আর কিমতি জহরত এমনভাবে ছড়িয়েছিল যেন নুড়ি পাথর। লোভ সঙ্গে সঙ্গে ভয়ের জায়গা নিয়ে নিল।
বদমাশরা পাগলের মতো সোনার ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা নিজেদের পকেট আর ঝুলি ভরতে লাগল। জগন একটি বড় সিন্দুকের পাশে দাঁড়িয়েছিল, যাতে হিরে মতি ভরা ছিল। ও রাজকীয় মোহরটিকে নিজের মুঠোয় চেপে ধরেছিল, পাছে ওটা হারিয়ে না যায়। তাড়াতাড়ি করো, সূর্যোদয়ের আগে আমাদের এই সব গায়েব করতে হবে। তখনই হঠাৎ কোষাগারের গভীর অন্ধকার কোণ থেকে এক আওয়াজ এলো। এই আওয়াজ মানুষের মতো মনে হচ্ছিল না। এটি এক ভারী প্রতিধ্বনিত এবং রোম খাড়া করে দেওয়া আওয়াজ ছিল। কে সে যে আমার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে? সব কটা চোর একদম থমকে গেল। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে মুদ্রার টিংটাং শব্দও বন্ধ হয়ে গেল। কে ওখানে? জগন চিৎকার করে উঠল, বাইরে এসো, আমি সুলতানের উজির। জবাবে এক ঠান্ডা হাসি প্রতিধ্বনিত হল। উজির? এখানে সুলতানও আমার অনুমতি ছাড়া শ্বাস নিতে পারেন না। আমি এই কোষাগারের রক্ষক, সুলেমানি জিন। হঠাৎ ঘরের মশালগুলো একসাথে নিভে গেল। শুধু একটি মশাল জ্বলছিল, যা জগনের হাতে ছিল। আর সেই ক্ষীণ আলোয় তারা দেখল যে কোষাগারের সবচেয়ে উঁচু স্তূপের ওপর একটি আকৃতি দাঁড়িয়ে আছে। ওই আকৃতিটি পুরোপুরি সাদা ছিল। ওনার মুখ আটা দিয়ে মাখা ছিল, আর ওনার চোখগুলো, যা আসলে নসরুদ্দিন কয়লা দিয়ে কালো করেছিলেন, আগুনের অঙ্গারের মতো জ্বলছিল। ওই আকৃতিটি সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা মনে হচ্ছিল। নসরুদ্দিন একটি পুরনো কবচের স্ট্যান্ডের ওপর দাঁড়িয়েছিলেন এবং ওনার গায়ে একটি লম্বা সাদা আলখাল্লা ছিল। ভুরা আর কালিয়া চিৎকার বেরিয়ে গেল, পালাও, জিন, আসল জিন! খবরদার, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। জিন নসরুদ্দিন নিজের গলার আওয়াজ বদলে গর্জন করে বললেন, যে এখান থেকে সোনা নিয়ে যাবে সে নিজের সাথে মৃত্যু নিয়ে যাবে। এই সোনার উপর অভিশাপ আছে। নসরুদ্দিনের সঙ্গে আসা গুপ্তচরও নিজের কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি একটি থামের পেছনে লুকিয়েছিলেন এবং একটি পুরনো চেন মাটিতে আছাড় মারতে শুরু করেছিলেন। লোহার চেনের আওয়াজ আর নসরুদ্দিনের ভয়ঙ্কর অ্যাক্টিং পরিবেশটাকে খতরনাক বানিয়ে দিয়েছিল। নতুন ভর্তি হওয়া বদমাশরা তো নিজেদের ঝুলি ফেলে দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজা বন্ধ ছিল। দরজা কে বন্ধ করল? এক চোর চিৎকার করে উঠল। গুপ্তচর বাইরে থেকে দরজা লক করে দিয়েছিলেন। এখন তারা সবাই ভেতরে বন্দী ছিল, চোর, জগন আর সেই ঝিন। জগনের বুক দুরুদুরু করছিল, কিন্তু সে সহজে হার মানার পাত্র ছিল না। সে জানত যে ভয়ের চিকিৎসা হল হামলা। সে নিজের তলোয়ার বের করল আর জিনের দিকে ইশারা করল। এটা কোনো জিন নয়, এটা কোনো বহুরূপী। যদি এটা জিন হতো তবে আমাদের মেরে ফেলত। ও শুধু ভয় দেখাচ্ছে, ধরো ওকে। জগন পাশে পড়ে থাকা একটি সোনার ইট তুলে নিল এবং পুরো শক্তিতে সেই সাদা আকৃতির দিকে ছুঁড়ে মারল। নসরুদ্দিন এটার আশা করেননি। ইটটি ওনার পাশ দিয়ে সা করে বেরিয়ে গেল আর পেছনে দেওয়ালে ধাক্কা খেল। নসরুদ্দিনের ভারসাম্য বিঘ্নিত হল এবং তিনি কবচের স্ট্যান্ড থেকে নিচে পড়ে গেলেন। ধড়াম! পড়ার সাথে সাথেই নসরুদ্দিনের সাদা আলখাল্লাটি খুলে গেল এবং ওনার হলুদ পাগড়িটি, যা তিনি নিচে পড়েছিলেন, দেখা গেল। জগন অট্টহাসি হাসল। দেখেছ, আমি বলেছিলাম না এটা সেই বুড়ো মোল্লা? জিন নয়, এ তো জোকার। এখন পাশা উল্টে গেছে। চোরদের ভয় গায়েব হয়ে গেল আর সেই জায়গায় রাগ জন্ম নিল। তারা বুঝতে পারল যে তাদের বেকুব বানানো হচ্ছিল। মারো ওকে! ভুরা চিৎকার করে উঠল। এই আমাদের পিঁপড়ে দিয়ে কামড় খাইয়েছিল। সবকটা বদমাশ নসরুদ্দিনের দিকে তল্লে এলো। নসরুদ্দিন তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলেন, কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন। ওনার কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু ওনার বুদ্ধি ছিল। থামো! নসরুদ্দিন চিৎকার করলেন, তোমরা আমাকে মারতে পারো, কিন্তু যদি আমি নিজের আঙুল মটকাই তবে এই ছাদ নিচে পড়ে যাবে। এই কোষাগার এক মরণ ফাঁদ। এখন আমরা তোর কোনো গল্পে আসব না মোল্লা। জগন সামনে এগিয়ে এসে বলল। তার তলোয়ার নসরুদ্দিনের গলা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। আজ তোর জিব আর তোর গলা দুটোই আলাদা করে দেব। তখনই কোষাগারের অন্য কোণ থেকে এক তীর সা করে এলো আর সরাসরি জগনের হাতে লাগল। জগনের হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে গেল। আহ! জগন যন্ত্রণায় কোকিয়ে উঠল। এই তীরটি গুপ্তচর চাচা কাবার ছুঁড়েছিলেন, যিনি এতক্ষণ অন্ধকারে লুকিয়েছিলেন। তিনি নিজের ধনুক তাক করে রেখেছিলেন। পেছনে হটো! যদি কেউ মোল্লাকে স্পর্শ করে তবে পরের তীরটি তার বুকে বিঁধবে। পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। একদিকে নসরুদ্দিন আর গুপ্তচর, অন্যদিকে জগন আর তার গুন্ডারা, আর মাঝখানে অঢেল সম্পদ। কিন্তু জগন আহত হয়ে আরও বিপজ্জনক হয়ে গিয়েছিল। সে নিজের অন্য হাতে রাজকীয় মোহরটি বের করল। ঠিক আছে, জগন মোহরটি দেখিয়ে বলল, তোমরা আমাদের মারতে পারো, কিন্তু আমার কাছেই মোহর আছে। যদি আমি এখান থেকে জ্যান্ত না বেরোই তবে আমার লোকরা বাইরে পুরো শহরে আগুন লাগিয়ে দেবে, আর সুলতান জানতে পারবেন যে তোমরা দুজনে কোষাগার লুট করার চেষ্টা করেছ। সওদা করো মোল্লা, আমাদের যেতে দাও আর আমরা তোমাদের জ্যান্ত ছেড়ে দেব। নসরুদ্দিন নিজের গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন। সওদা, জগন, তুমি ভুলে যাচ্ছ যে তুমি এক ইঁদুর কলে আছো আর আমি হলাম সেই পনির যাকে তুমি খেতে পারবে না।
নাসরুদ্দিন গুপ্তচরকে ইশারা করলেন। গুপ্তচর দেওয়ালে লাগানো একটি পুরনো লিভার টানলেন। এই লিভারটি কোষাগারের সুরক্ষা ব্যবস্থার অংশ ছিল। লিভার টানতেই মেঝে নড়তে শুরু করল। গাড়গাড়। কোষাগারের ছাদ থেকে বালি আর ধুলো পড়তে লাগল। চোরেরা ঘাবড়ে গেল। এটা কি হচ্ছে? আমি বলেছিলাম না এই কোষাগার একটি ফাঁদ? নাসরুদ্দিন গম্ভীরভাবে বলল। যদি ভুল নিয়তে এটাকে ছোঁয়া হয় তবে এই ইমারত নিজেকে মাটিতে দাফন করে নেয়। এখন আমাদের কাছে বাইরে বেরোনোর জন্য মাত্র 5 মিনিট সময় আছে। এটা অবশ্যই নাসরুদ্দিনের আরও একটি মিথ্যে ছিল, কিন্তু মেঝের কেঁপে ওঠাটা আসল ছিল, কারণ সেই লিভারটি আসলে জল বেরোনোর পথ খোলার জন্য ছিল, যা বছরের পর বছর জ্যাম হয়েছিল আর এখন জোরে জোরে নড়ছিল। পালাও! চোরদের মধ্যে আবার হুড়োহুড়ি পড়ে গেল। তারা বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগল। জগন তখনও মোহরটি ছাড়ছিল না। সে দেখল যে ছাতের কাছে একটি ছোট জানলা, ভেন্টিলেশন শ্যাফট আছে। ওখান দিয়ে বেরো। জগন একটি বস্তার উপর চড়ে সেই জানলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল। নাসরুদ্দিন দেখল যে জগন মোহর নিয়ে পালিয়ে যাবে। না, মোহর নিয়ে যেতে পারবে না। নাসরুদ্দিন জগনের পা ধরে ফেলল। জগন লাথি মেরে নাসরুদ্দিনকে পেছনে ঠেলে দিল। ছাড় আমাকে বুড়ো! নাসরুদ্দিন আবার ঝাঁপিয়ে পড়ল, আর এইবার তিনি জগনের কোমরে ঝোলানো সেই থলিটি ধরে ফেলল, যেটাতে মোহর ছিল। দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল। নিচে ভুরা আর কালিয়াও নাসরুদ্দিনকে টানতে লাগল। গুপ্তচর ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে কালিয়াকে জাপটে ধরল। কোষাগারের ভেতরে এখন এক গমগম যুদ্ধ চলছিল। মেঝে কাঁপছিল, ধুলো উড়ছিল, আর সোনার মুদ্রাগুলো হাওয়ায় লাফাচ্ছিল। হঠাৎ এক জোরদার ঝটকা লাগল, আর জানলার জালিটি ভেঙে নিচে পড়ে গেল, আর তার সাথেই বাইরে থেকে বৃষ্টির জল ভেতরে আসতে শুরু করল। বাইরে আবার আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল। জগন পুরো শক্তি লাগিয়ে নাসরুদ্দিনকে ধাক্কা দিল। নাসরুদ্দিন সোনার স্তূপের ওপর গিয়ে পড়ল। জগন সুযোগ বুঝে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি ফিরে আসব মোল্লা, আর এইবার পুরো সেনা নিয়ে আসব। কিন্তু বেরোনোর তাড়াহুড়োয় জগনের হাত থেকে সেই থলিটি ফসকে গেল, যেটাতে মোহর ছিল। থলিটি সোজা নিচে পড়ে একটি খোলা বড় সিন্দুকের ভেতরে গিয়ে পড়ল, আর সিন্দুকের ভারী ঢাকনাটি ধাড়াম করে বন্ধ হয়ে গেল। জগন বাইরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মোহর ভেতরেই রয়ে গিয়েছিল। ভুরা আর কালিয়াও তাদের সর্দারের পেছনে পেছনে জানলা দিয়ে পালিয়ে গেল। বাকি চোরদের গুপ্তচর নিজের তলোয়ারের ডগায় কোণাঠাসা করে দাঁড় করিয়ে রেখেছিল। মোহর! নাসরুদ্দিন চিৎকার করে বলল। মোহর ওই সিন্দুকটিতে আছে। কিন্তু যেমনই নাসরুদ্দিন সিন্দুকের দিকে এগোলেন, মেঝের কাঁপা বন্ধ হয়ে গেল, আর একটি অদ্ভুত টিকটিক আওয়াজ আসতে লাগল। গুপ্তচরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নাসরুদ্দিন, ওই সিন্দুকটি ছুঁয়ো না। কেন? নাসরুদ্দিন হাত থামিয়ে নিল। ওটা মৃত্যুর সিন্দুক। গুপ্তচর কাঁপতে কাঁপতে বলল। সুলতানের পূর্বপুরুষরা এটাকে সবচেয়ে খাতারনাক কয়েদিদের জন্য বানিয়েছিলেন। একবার এটা বন্ধ হয়ে গেলে এটাকে বাইরে থেকে খোলা যায় না, আর যদি ভুলভাবে খোলার চেষ্টা করা হয় তবেই এর ভেতর থেকে বিষাক্ত গ্যাস বের হয়, যা পুরো ঘর ভরে দেবে। এর চাবি 100 বছর আগে হারিয়ে গিয়েছে। নসরুদ্দিন মাথায় হাত দিয়ে বসল। তাহলে তুমি বলছ যে রাজকীয় মোহর এখন এমন একটি সিন্দুকে বন্দী যা আমরা খুলতে পারব না, আর যদি খুলি তবে মারা যাব? আর জগন বাইরে চলে গিয়েছে এবং ও নিশ্চয়ই সুলতানের কাছে যাবে আর বলবে যে আমরা ভেতরে চুরি করছি। একদম এই পরিস্থিতি দাঁড়িয়েছে, গুপ্তচর বলল। তখনই দরজায় ভারী হাতুড়ির আওয়াজ আসতে লাগল। ধম ধম ধম। বাইরে থেকে আওয়াজ এলো, দরজা ভেঙে দাও, ভেতরে গাদ্দাররা লুকিয়ে আছে। এটা বোধহয় কোতোয়াল শের খার গলা ছিল। জগন পালাতে পালাতে কোতোয়ালকে খবর দিয়ে দিয়েছিল। এই শোরগোল শুনে তারা নিজেরাই চলে এসেছিলেন। নসরুদ্দিন আর গুপ্তচর বুড়িভাবে ফেসে গিয়েছিলেন। একদিকে বন্ধ দরজা, যা ভাঙতে চলেছে, অন্যদিকে সেই সিন্দুক যাতে মোহর ছিল, যা তারা খুলতে পারছিলেন না, আর তৃতীয় দিকে সেই জানলা যা দিয়ে তারা পালিয়ে যেতে পারতেন। কিন্তু যদি তারা পালিয়ে যেতেন তবে মোহর চিরকালের জন্য ওই সিন্দুকে থেকে যেত, আর তারা কখনো প্রমাণ করতে পারতেন না যে তারা নির্দোষ। নসরুদ্দিন, ফয়সালা করো, গুপ্তচর বলল। পালাবো নাকি থাকব? নসরুদ্দিন সিন্দুকটি দেখল। তার ওপর একটি অদ্ভুত ধাঁধা লেখা ছিল, যা হয়তো সেটি খোলার উপায় ছিল, কিন্তু সেই ধাঁধা কোনো পুরনো ভাষায় ছিল। নসরুদ্দিন দীর্ঘশ্বাস ফেলল। পালানো আমার আদর্শ নয় চাচা, আর ধাঁধা সমাধান করা আমার শখ। আমরা থাকব। কিন্তু কোতোয়ালকে আমি সামলে নেব। নসরুদ্দিন একটি সোনার হার তুলল আর নিজের গলায় পরে নিল। তুমি শুধু ওই সিন্দুকের ধাঁধাটি দেখো আর বোঝার চেষ্টা করো। আমার কিছুটা সময় চাই। দরজাটি কড়াক শব্দ করে ভেঙে গেল। কাঠের টুকরো হাওয়ায় উড়ল, আর কোতোয়াল শের খা নিজের পুরো পল্টন নিয়ে ভেতরে ঢুকে এলো। ধরে ফেলো এদের! কোতোয়াল চিৎকার করল। হাতে নাতে ধরা পড়েছ। নসরুদ্দিন একদমই ঘাবড়াল না। তিনি সোনার স্তূপের ওপর এক নবাবের মতো বসেছিলেন, আর হাতে একটি আঙুর, যা তিনি পকেট থেকে বের করেছিলেন, লোফালোফি করছিলেন। আহ, কোতোয়াল সাহেব! নসরুদ্দিন হাসতে হাসতে বলল। আপনি একটু দেরি করে এলেন, ভোজ তো শেষ হয়ে গিয়েছে। কোতোয়াল অবাক হয়ে গেল। ভোজ? তুমি রাজকীয় কোষাগারে চুরি করছো আর মজা করছো? তোমাকে আর তোমার সাথীকে গ্রেপ্তার করা হচ্ছে।
সিপাহীরা নসরুদ্দিন আর গুপ্তচরকে ঘিরে ধরল, হাতকড়া বের করা হলো। থামো, নসরুদ্দিন হাত তুলল। গ্রেপ্তার করার আগে আপনি কি জানতে চাইবেন না যে আসল চোরকে আর সুলতানের রাজকীয় মোহর কথায়? কোতোয়াল থামল। মোহর তোমার কাছে আছে? না। নসরুদ্দিন সেই বন্ধ সিন্দুকটির দিকে ইশারা করল। মোহর ওই সিন্দুকটির ভেতরে আছে, আর ওই সিন্দুকটি খোলার চাবি শুধু আমার মাথায় আছে। যদি আপনি আমাকে গ্রেপ্তার করেন তবে ওই মোহর কিয়ামত পর্যন্ত ওটাতেই বন্দী থাকবে। আর সুলতান আপনাকে জ্যান্ত ছাড়বেন না যখন তিনি জানতে পারবেন যে আপনার কারণে ওনার মোহর চিরকালের জন্য হারিয়ে গিয়েছে। কোতোয়াল ঘামে ভিজে গেল। ও জানত যে মোহর কতটা কিমতি। ও তলোয়ার নিচে নামিয়ে নিল। যদি তুমি মিথ্যে বলো মোল্লা, তবে আমি তোমাকে এখানেই দাফন করে দেব। শর্ত মঞ্জুর। নসরুদ্দিন সিন্দুকের কাছে গিয়ে বলল, কিন্তু একটি সমস্যা আছে। কি? এই সিন্দুকটি খোলার জন্য আমার পূর্ণ শান্তি চাই, আর আমার সুলতানের উপস্থিতি চাই। কারণ যখন এই সিন্দুক খুলবে তখন যে রহস্য বাইরে আসবে তা শোনার শক্তি শুধু সুলতানের আছে। নসরুদ্দিন আবার এক বড় চাল খেলছিলেন। তিনি সময় কিনতে চাইছিলেন যাতে গুপ্তচর ওই ধাঁধাটি সমাধান করতে পারে। আর তিনি জানতেন যে সুলতানের সামনেই দুধের দুধ আর জলের জল হয়ে যেতে পারে। কোতোয়াল ভাবনায় পড়ে গেল। তখনই ভিড় থেকে এক সিপাহী দৌড়াতে দৌড়াতে এলো। হুজুর, বাইরে এক লোক এসেছে। ও বলছে যে ও সুলতানের খাস লোক, আর ও মোল্লাকে মোহর চুরি করতে দেখেছে। কোতোয়াল বলল, ওকে ভেতরে নিয়ে এসো। আর ভেতরে দাখিল হল জগন। কিন্তু এইবার জগনের পোশাক বদলে গিয়েছিল। ও কোথা থেকে এক দরবারির পোশাক চুরি করে পরে নিয়েছিল, আর মুখে পট্টি বেঁধে রেখেছিল। আহত হওয়ার নাটক। এই হল সেই গাদ্দার। জগন নসরুদ্দিনের দিকে আঙুল তুলল। কোতোয়াল সাহেব, আমি নিজের চোখে দেখেছি। ও মোহর চুরি করে ওই সিন্দুকে ভরে দিয়েছে, আর এখনও চাবি গিলে ফেলেছে। ওর পেট চিরে চাবি বের করতে হবে। নসরুদ্দিনের চোখ কপালে উঠল। জগনের এই চাল খুব খাতারনাক ছিল। কোতোয়াল নসরুদ্দিনের দিকে তাকাল। তার চোখের সন্দেহ আরও গভীর হল। পেট চেরা, এই উপায়টি জলদি কাজ করবে। নসরুদ্দিন এক পা পিছিয়ে গেল। আরে না না, এই লোকটা মিথ্যে বলছে। এ সেই ঠগ। প্রমাণ করো। জগন চিৎকার করে বলল, আমার কাছে সুলতানের স্বাক্ষর করা পত্র আছে। জগন কোনো জাল কাগজ বের করেছিল। পরিবেশ একদম গরম হয়ে গিয়েছিল। তলোয়ার বেরিয়ে এসেছিল। কোতোয়াল দোটানায় ছিল। গুপ্তচর ধাঁধা সমাধানে লেগেছিল, কিন্তু ও কিছুই বুঝতে পারছিল না। আর জগন নসরুদ্দিনকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তখনই সিন্দুকের ভেতর থেকে এক আওয়াজ এলো, খট খট খট। সবাই শান্ত হয়ে গেল। ভেতরে কি আছে? কোতোয়াল জিজ্ঞেস করল। নসরুদ্দিন এক রহস্যময় হাসির সাথে বলল, ভেতরে শুধু মোহর নেই কোতোয়াল সাহেব। ভেতরে সুলতানের প্রপিতামহের ভূত আছে, যে বাইরে আসার জন্য ছটফট করছে। আর ও বলছে যে ও শুধু একজনেরই কথা শুনবে। কার? তার, যে সত্যি কথা বলছে। নসরুদ্দিন বলল, আমরা একটি পরীক্ষা করব, আগুনের পরীক্ষা। আমরা দুজনে নিজের হাত ওই মশালটির ওপর রাখব। যে সত্যি বলছে তার হাত পুড়বে না। এটা নসরুদ্দিনের শেষ বাজি ছিল। তিনি জানতেন যে জগন অন্ধবিশ্বাসী। জগন একটু ইতস্তত করল, কিন্তু পিছিয়ে গেল না। আমার মঞ্জুর। এখন কোষাগারের ঠান্ডা ঘরে একদিকে জ্বলন্ত মশাল ছিল, আর তার দুই দিকে দুই খেলোয়াড়, এক ধুরন্ধর ঠগ আর এক চতুর মোল্লা। আর মাঝখানে সেই সিন্দুক, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত। মোল্লা নসরুদ্দিন আগুনের পরীক্ষার চ্যালেঞ্জ তো দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কি নিজে পুরবেন না? আর সেই সিন্দুক? গুপ্তচর জানতে পারল যে সেই সিন্দুক খোলার চাবি কোনো লোহার টুকরো নয়, বরং একটি শব্দ বা সুর, এক বিশেষ সুর। কিন্তু সেই সুর কে গাইবে? ওদিকে সুলতান নিজে কোষাগারের দিকে আসছেন। নসরুদ্দিন কি সুলতান আসার আগে মোহর বের করে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবেন, নাকি জগনের শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর চাল ওনাকে চিরকালের জন্য খামোশ করে দেবে? গল্পের অন্তিম আর সবচেয়ে ধামাকেদার ভাগের জন্য তৈরি হয়ে যান। কোষাগারে সেই ঠান্ডা আর গুহার মতো ঘরে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে ফোঁটা ফোঁটা জলের পড়া শব্দ হাতুড়ি চোটের মতো মনে হচ্ছিল। কোতোয়াল শেরখা নিজের হাতে জ্বলন্ত মশাল ধরে রেখেছিলেন, যার শিখা হাওয়ায় নাচছিল। আর সেই শিখার দুই দিকে মৃত্যু আর জীবনের খেলা চলছিল। একদিকে মোল্লা নাসরুদ্দিন ছিলেন, যার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, আর অন্যদিকে জগন ছিল, যে দরবারির বেশে থাকলেও ভেতর থেকে খুব ভয় পেয়ে গিয়েছিল। ও জানত যে ও মিথ্যে বলেছে, আর অন্ধবিশ্বাস ওনার মাথায় চেপে বসছিল। আগুনের পরীক্ষার নাম শুনতেই ওনার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগল। তবে আগে কে? নাসরুদ্দিন নিজের হাতা গুটিয়ে জিজ্ঞেস করলেন। যে সত্যবাদী হবে আগুন তাকে পোড়াবে না, কিন্তু যে মিথ্যেবাদী হবে তার চামড়া গলে যাবে। বলো জগন, তুমি কি তৈরি? জগন মশালের দিকে তাকালো। আগুনের তাপ ও নিজের মুখে অনুভব করছিল। সে ভাবল, যদি আমি মানা করি তবে কোতোয়াল সন্দেহ করবে, আর যদি হাত দিই তবে পুড়ে যাব। কিন্তু ও নিজের চালাকির ওপর ভরসা রেখেছিল। ও ভাবল যে ও শুধু হাতটাকে আগুনের ওপর দিয়ে দ্রুত সরিয়ে নেবে আর নাটক করবে। আমি তৈরি, জগন কাপা কাপা গলায় বলল। আগে তুমি মোল্লা, যদি তুমি সত্যবাদী হও তবে তুমি শুরু করো।
নাসরুদ্দিন হাসলেন। তিনি উপরের জানলার দিকে তাকালেন, যেখান থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ছিল। তিনি খুব কায়দা করে নিজের হাত পেছনে নিলেন আর দেওয়াল থেকে চুইয়ে পড়া ঠান্ডা জলে নিজের হাতের তালু ভিজিয়ে নিলেন। তারপর তিনি এক দীর্ঘশ্বাস নিলেন আর নিজের হাত সরাসরি মশালের শিখার উপর রেখে দিলেন। কোতোয়াল আর সিপাহীদের শ্বাস আটকে গেল। নাসরুদ্দিনের হাত আগুনের মাঝখানে ছিল, কিন্তু তিনি একটুও শব্দ করলেন না। ভেজা হাত আর বাষ্পীভবনের বিজ্ঞানের কারণে কয়েক সেকেন্ড পর্যন্ত তিনি কোনো জ্বালা অনুভব করলেন না। নাসরুদ্দিন হাত সরালেন আর ওটা কোতোয়ালকে দেখালেন। দেখুন কোতোয়াল সাহেব, একটা আঁচড় পর্যন্ত লাগেনি, সত্যের কোনো ভয় নেই। এখন সবার নজর জগনের উপর ছিল। জগনের গলা শুকিয়ে গিয়েছিল। নাসরুদ্দিনের চমৎকার দেখে ওনার অবশিষ্ট সাহসও ধূলিসাৎ হয়ে গিয়েছিল, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার রাস্তা ছিল না। জগন কাঁপতে কাঁপতে হাত আগে বাড়াল। যেমনই ওনার হাত আগুনের কাছে পৌঁছাল, শিখার তাপেও ভয় পেয়ে গেল, আর সেই ভয়ের চোটে ওনার ভারসাম্য বিগড়ে গেল। ওনার হাত মশালে ধাক্কা খেল আর আহ করে চিৎকার করে ও হাত পেছনে টেনে নিল। ওনার হাতের তালু ঝলসে গিয়েছিল। মিথ্যেবাদী, সিপাহীরা চিৎকার করে উঠল। না, এটা জাদু, জগন চিৎকার করে বলল। ও ব্যথায় কাতরাচ্ছিল। এই মোল্লা আগুনের ওপর কোনো মন্ত্র পড়ে দিয়েছে। ওতোয়ানশিয়া ঠার তলোয়ার এখন জগনের গলায় ছিল। অনেক হয়েছে তামাশা, তুমি মিথ্যে বলছ, এখন সত্যি উগড়ে দাও নয়তো। তখনই ঘরের মাঝখানে রাখা সেই মৃত্যুর সিন্দুক থেকে এক জোরালো আওয়াজ এলো। নাসরুদ্দিন, গুপ্তচর চাচা কাবার চিৎকার করে বললেন। সিন্দুকের আওয়াজ শোনো। সিন্দুকের ভেতর থেকে এক অদ্ভুত কম্পন আসছিল, যেন ওটার ভেতরে কোনো মেশিন জেগে উঠেছে। গুপ্তচর নিজের পকেট থেকে এক পুরনো কাগজ বের করলেন, যা তিনি এতক্ষণ পড়ছিলেন। আমি বুঝতে পেরেছি নাসরুদ্দিন, এই ধাঁধা শব্দের নয়, সুরের। এই সিন্দুকের তালা কোনো ধাতুর চাবি দিয়ে নয়, বরং এক বিশেষ শব্দ বা সুর, সাউন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে খোলে। রাজকীয় সঙ্গীতকার এটি বানিয়েছিলেন। সুর? নসরুদ্দিন জিজ্ঞেস করলেন, কেমন সুর? এক খুব উঁচু আর তীক্ষ্ণ সুর, যেন কোনো কাঁচ ভাঙার আওয়াজ হয়। গুপ্তচর বললেন, আমাদের ওই সুর তৈরি করতে হবে, নয়তো এই সিন্দুক নিজেকে চিরকালের জন্য লক করে নেবে, আর রাজকীয় মোহর ভেতরেই নষ্ট হয়ে যাবে। জগন, যে এখন সিপাহীদের কবজায় ছিল, হাসতে লাগল। তোমরা কখনোই ওই সুর খুঁজে পাবে না, মোহর আমার সাথেই শেষ হবে। নসরুদ্দিন ভাবলেন, তীক্ষ্ণ সুর। ওনার মনে পড়ল যে ছোটবেলায় ও এবং ওনার বন্ধুরা ঘাসের ডগা দিয়ে শীষ বাজাত। তিনি মেঝের ওপর নজর বুলালেন। কোষাগার কক্ষটি পুরনো ছিল, আর কোণগুলোতে কিছু বুনো ঘাস জন্মেছিল। নসরুদ্দিন চট করে ঘাসের এক চওড়া ডগা ছিঁড়ে নিলেন। ওটাকে নিজের 2 বুড়ো আঙুলের মাঝখানে ফাঁসালেন আর নিজের ঠোঁটের কাছে নিয়ে গেলেন। কোতোয়াল সাহেব, নিজের কান বন্ধ করে নিন, নসরুদ্দিন সতর্ক করলেন। আর তারপর নসরুদ্দিন পুরো শক্তি দিয়ে সেই ঘাসের ডগায় ফুঁ দিলেন। এক অত্যন্ত তীক্ষ্ণ আর কান ফাটানো শীষের আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। আওয়াজ এতটাই জোরে ছিল যে সিপাহীদের নিজের কানে হাত দিতে হল। সেই তীক্ষ্ণ আওয়াজ বাজার সাথেই সিন্দুকের ভেতরে যন্ত্রপাতিতে নড়াচড়া শুরু হল। ধাতু দিয়ে ধাতুর ঘর্ষণের আওয়াজ এলো। শব্দের কম্পন সিন্দুকের পুরনো লিভারটিকে নাড়িয়ে দিয়েছিল। ক্লিক, খটখট, ধাড়াম। সিন্দুকের ভারী ঢাকনাটি এক ঝটকায় খুলে গেল। সবার নজর সিন্দুকের ভেতরে আটকে গেল। সেখানে মখমলের গদির ওপর সুলতানের রাজকীয় মোহরটি চকচক করছিল, একদম সুরক্ষিত। মোহর! কোতোয়াল খুশিতে চিৎকার করে উঠল। নসরুদ্দিন স্বস্তির শ্বাস ফেললেন আর ঘাসের ডগাটি ফেলে দিলেন। দেখলে, সঙ্গীত শুধু আত্মাকেই শান্তি দেয় না, মাঝে মাঝে বন্ধ তালাও খুলে দেয়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। যেমনই নসরুদ্দিন মোহর তোলার জন্য ঝুঁকল, জগন নিজের পুরো শক্তি লাগিয়ে ওকে ধরে রাখা 2 সিপাহীকে ধাক্কা দিল আর পাগলের মতো সিন্দুকের দিকে ঝাঁপিয়ে পড়ল। এই মোহর আনার আমি সুলতান হব। জগনের চোখে লোভের উন্মাদনা ছিল। ও মোহরটি তুলতেই যাবে, এমন সময় দরজায় এক গুরু গম্ভীর গলা প্রতিধ্বনিত হল। থেমে যাও! এই আওয়াজ এতটাই দাপুটে ছিল যে কোষাগারের দেওয়ালও কেঁপে উঠল। সবাই দরজার দিকে তাকাল। সেখানে সুলতান নিজে দাঁড়িয়েছিলেন। ওনার সাথে উজিরে আজম আর রাজকীয় অঙ্গরক্ষকদের পুরো বাহিনী ছিল। সুলতানের নগ্ন তলোয়ার হাতে ছিল আর চোখে আগুন জ্বলছিল। জগন ওখানেই জমে গেল। তার হাত মোহর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে হাওয়ায় ঝুলে রইল। সুলতান ধীরে ধীরে এগিয়ে এলেন। ওনার কদমের আওয়াজ নিস্তব্ধতাকে চিড়ে দিচ্ছিল। তিনি সরাসরি জগনের কাছে গেলেন আর ওনার চোখে চোখ রাখলেন। তবে তুমিই সেই যে আমাদের শহরে এত হুলস্থুল বাঁধিয়েছ? সুলতান খুব শান্ত কিন্তু বিপজ্জনক গলায় বললেন। তুমি আমাদের মোহর চুরি করেছ, আমাদের কোষাগারে শীত কেটেছ, আর সবচেয়ে বড় কথা, তুমি মোল্লা নসরুদ্দিনের মতো একজন শরীফ মানুষের উপর ইলজাম লাগিয়েছ। জগন শেষ চেষ্টা করল। জাহাপনা, আমি তো শুধু মোহর বাঁচাচ্ছিলাম, এই মোল্লা। খামোশ!
সুলতান এক জোরদার চর জগনের গালে কষালেন। চরটা এত জোরে ছিল যে জগনের নকল দরবারি বেশ আর মুখের পট্টি খুলে পড়ে গেল, আর ওনার আসল মুখ, যার ওপর রাক্ষসের মুখোশের পোড়া দাগ আর আস্তাবলের চোটের চিহ্ন ছিল, সামনে এসে গেল। আমরা তোমাকে চিনি, সুলতান বললেন, তুমি সেই রাক্ষস। যে মেলায় আমাদের উপর হামলা করেছিলে। যদি নাসরুদ্দিন আমাদের ওখান থেকে বের না করত, তবে হয়তো আজ আমরা জ্যান্ত থাকতাম না। জগনের পায়ের তলার মাটি সরে গেল। ও জানত না যে মেলায় ও যে ব্যবসায়ীকে মারতে গিয়েছিল সে খোদ সুলতান ছিলেন। ওনার খেলা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। ভুড়া আর কালিয়া, যারা কোণে লুকিয়েছিল, হাঁটু গেড়ে পড়ে গেল আর প্রাণের ভিক্ষা চাইতে লাগল। সুলতান কোতোয়ালকে আদেশ দিলেন, এই 3 জনকে গ্রেপ্তার করো, এদের কাল কুঠুরিতে ভরে দাও, আর কাল সকালে পুরো শহরের সামনে এদের চাবুক মারা হবে, যাতে সবার মনে থাকে যে লোভের পরিণাম কি হয়। সিপাহীরা জগন, ভুড়া আর কালিয়াকে শিকল দিয়ে বেঁধে ফেলল। জগন যাওয়ার সময় নাসরুদ্দিনের দিকে তাকাল। তার চোখে এখন রাগ নয়, শুধু হার আর অনুশোচনা ছিল। নাসরুদ্দিন ওকে দেখে শুধু এক হালকা হাসি দিলেন আর হাত নেড়ে বিদায় জানালেন। যখন ঠগদের নিয়ে যাওয়া হলো, সুলতান নাসরুদ্দিনের দিকে ফিরলেন। নাসরুদ্দিন ঝুঁকে সালাম করলেন। মোল্লা নাসরুদ্দিন, সুলতান হাসতে হাসতে বললেন, আমরা তোমার ব্যাপারে অনেক শুনেছিলাম, কিন্তু আজ দেখেও নিলাম তুমি শুধু চতুর নও, তুমি সাহসী আর অনুগতও বটে। তুমি আমাদের মোহর বাঁচিয়েছ আর আমাদের কোষাগার রক্ষা করেছ। চাও, কি পুরস্কার চাই? তুমি কি আমাদের উজির হতে পছন্দ করবে? গুপ্তচর চাচা কাবারও নাসরুদ্দিনকে উৎসাহ দিলেন। হ্যাঁ, করে দাও নাসরুদ্দিন, তুমি এটার হকদার। পুরো দরবার নাসরুদ্দিনের উত্তরের অপেক্ষা করছিল। এক সাধারণ মানুষের জন্য এটা জীবন ভরের সবচেয়ে বড় সুযোগ ছিল, সুলতানের পর রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়া। নাসরুদ্দিন কিছুক্ষণ ভাবলেন, তারপর নিজের পুরনো আর ময়লা পাগড়িটি ঠিক করে বললেন, জাহাপনা, আপনার উদারতার জন্য শুক্রিয়া, কিন্তু উজির হওয়ার মানে হল রোজ দরবারে আসা, রোজ রাজনীতি করা আর রোজ নতুন বিপদ ডেকে আনা। আর সত্যি বলতে কি, আমার গাধাটি আমাকে এতটা সময় দেয় না। সুলতান আর দরবারীরা হেসে উঠলেন। তবে কি চাই তোমার? নাসরুদ্দিন মাসুমভাবে বললেন, হুজুর, ওই শস্যের বস্তাটি যা ওই ঠগরা পরশু আমার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, ওটা ফেরত পাওয়া যায় যদি। আর আপনি যে আংটিটি দিয়েছিলেন, ওটা তো আমার বিবি রেখে দিয়েছেন, তাই যদি সম্ভব হয় তবে একটা ভালো রেশমি শাল পাওয়া যায়, যাতে আজ রাতে আমাকে বাড়িতে বেলুন না খেতে হয়। সুলতানের হাসি থামছিল না। শুধু এইটুকুই মোল্লা? তুমি সত্যিই অনন্য। সুলতান আদেশ দিলেন, মোল্লা নাসরুদ্দিনকে 10 বস্তা রাজকীয় শস্য, 100 সোনার মোহর আর বেগমের জন্য 10টি সবচেয়ে নায়াব রেশমি শাল দেওয়া হোক, এবং আজ থেকে মোল্লা নাসরুদ্দিন রাজকীয় মেহমান হিসেবে গণ্য হবেন। নাসরুদ্দিন ঝুঁকে কৃতজ্ঞতা জানালেন। কোষাগার কক্ষ এখন খুশিতে ভরে গিয়েছিল। অন্যায়ের হার হয়েছিল আর বুদ্ধিমত্তার জয় হয়েছিল। পরের সকালের সূর্য শহরের ওপর এক নতুন আলো নিয়ে এলো। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে কিভাবে মোল্লা নাসরুদ্দিন একা 3 খতরনাক ঠগকে ধরিয়ে দিলেন আর রাজকীয় কোষাগার বাঁচালেন। মানুষ ওনার বাড়ির বাইরে ভিড় করে দাঁড়িয়েছিল। নাসরুদ্দিন নিজের গাধার ওপর পুরস্কারের মালপত্র চাপিয়ে বাড়ি পৌঁছালেন। ফাতেমা দরজায় দাঁড়িয়েছিলেন। ওনার হাতে আজ বেলুন ছিল না, বরং বরণের থালা ছিল। তুমি তো সত্যি সত্যি হিরো বেরোলে, ফাতিমা হাসতে হাসতে বললেন। পুরো শহর তোমার কথা বলছে। নসরুদ্দিন গাধা থেকে নামতে নামতে বললেন, হিরো কিনা জানি না বেগম, কিন্তু অন্তত আজকের রাতের খাবারটা শান্তিতে পাব। এই নাও তোমার শাল। ফাতিমা শাল নিলেন আর নসরুদ্দিনের জন্য গরম চা নিয়ে এলেন। দুজনে অঙ্গিনায় বসে চা খেতে লাগলেন। নসরুদ্দিন আকাশের দিকে তাকালেন আর ভাবলেন, জীবনও কত অদ্ভুত। এক সামান্য আংটি খোঁজার নাটক থেকে শুরু হওয়া কথা রাজকীয় কোষাগার পর্যন্ত পৌঁছে গেল। লোক বলে যে শক্তি তলোয়ারে থাকে, কিন্তু আমি দেখেছি যে আসল শক্তি সঠিক সময়ে সঠিক কথা বলায় থাকে। তখনই গলি দিয়ে যাওয়ার সময় কিছু বাচ্চা নসরুদ্দিনকে দেখল আর চিৎকার করে উঠল, মোল্লাজি, মোল্লাজি, কোনো নতুন গল্প শোনান। নসরুদ্দিন নিজের চায়ের কাপটি রাখলেন আর গোফে চাড়া দিলেন। গল্প? আরে বাচ্চারা, এখনই তো এক খুব বড় গল্প শেষ হলো, কিন্তু মনে রেখো, প্রতিটি শেষই এক নতুন শুরু। আর এভাবেই মোল্লা নসরুদ্দিনের সেই ঐতিহাসিক আর রোমাঞ্চকর উপাখ্যান শেষ হল, যা প্রমাণ করে দিল যে বুদ্ধির আগে দুনিয়ার বড় থেকে বড় শক্তিও হাঁটু গেড়ে দেয়। লোভ জগনকে আমির থেকে কয়েদি মানিয়ে দিল, আর সন্তোষ ও বুদ্ধিমত্তা নসরুদ্দিনকে এক সাধারণ মানুষ থেকে সবার প্রিয় বানিয়ে দিল। বন্ধুরা, এটা ছিল মোল্লা নসরুদ্দিন আর 3 ঠগের রোমাঞ্চকর গল্পের শেষ অংশ। আপনারা দেখলেন যে কিভাবে নসরুদ্দিন নিজের চতুরতা দিয়ে শুধু নিজের প্রাণ বাঁচালেন না,
বরং পুরো রাজ্যকে এক বড় বিপদ থেকে বের করে আনলেন। এই গল্প আমাদের শেখায় যে বিপদ যতই বড় হোক না কেন, যদি আমরা ঠান্ডা মাথায় আর বুদ্ধি বলে কাজ করি, তবে সব তালার চাবি পাওয়া সম্ভব। আর হ্যাঁ, লোভের শেষ সবসময় খারাপই হয়, যেমনটা জগন আর ওনার সাথীদের সাথে হলো। আপনাদের এই 5 ভাগের সিরিজটি কেমন লাগলো? আপনারা কি মোল্লা নসরুদ্দিনের আরও এমন গোয়েন্দা আর মজাদার গল্প শুনতে চাইবেন? আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য খুব কিমতি। যদি আপনাদের আমাদের পরিশ্রম আর এই গল্প পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন, নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মজাদার সফরের অংশ হতে পারেন। আর হ্যাঁ, যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সালাম ভয়েস সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি ওই লাল বোতামটি টিপুন আর বেল আইকনটিও হিট করুন, যাতে আমাদের পরবর্তী ধামাকেদার গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। যুক্ত থাকুন সালাম ভয়েসের সাথে, যেখানে প্রতিটি গল্পে আছে এক নতুন মোড় আর এক নতুন শিক্ষা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, খুশি থাকুন আর গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।